আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষ এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে লেকচার 5 অর্থাৎ পঞ্চম ক্লাস করব আজকে। তো পঞ্চম ক্লাস আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব? পঞ্চম ক্লাস হচ্ছে আমরা প্রথম অধ্যায় সম্ভাবনা বা প্রবাবিলিটি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা আগের 4টি ক্লাস অর্থাৎ যেহেতু আজকে লেকচার 5 করছি, তো আগের 4টি ক্লাস আমরা কোন টপিকের উপরে করেছিলাম? আগের 4টি ক্লাস আমরা কালীন সারি অধ্যায় করেছিলাম। কালীন সারি অধ্যায়ে আমরা 4টি ক্লাসের মাধ্যমে 35টি অঙ্কের সমাধান করেছি প্র্যাকটিক্যালি। সেখানে নিয়ম ছিল কি? ঋতুজ ভেদ, ঋতুজ সূচক, তারপর হচ্ছে তোমার আধা গড় পদ্ধতি, তারপরে তোমার গতিশীল গড় পদ্ধতি এবং ন্যূনতম বর্গ পদ্ধতি। আর কথায় যতগুলো নিয়মকানুন ওখানে ছিল সবগুলো আমরা নিয়মকানুন দেখেছি এবং প্র্যাকটিক্যালি করেছি। ওই অধ্যায়টা যেহেতু কোনো অধ্যায়ের সাথে মিল নেই এবং প্রত্যেক বছরে ওই অধ্যায় থেকে এক সেট করে প্রশ্ন হয়ে থাকে এবং তুলনামূলকভাবে অনেকটাই সহজ, এই জন্য আমরা একদম প্রথমে 4টি ক্লাসের মাধ্যমে 6 অধ্যায় অর্থাৎ কালীন সারি বিশ্লেষণ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আমরা সম্পূর্ণ করে নিয়েছি। এখন আজকে আমরা লেকচার 5, তো লেকচার 5 থেকে আলোচনা শুরু করব সম্ভাবনা বা প্রবাবিলিটি। তো সম্ভাবনা অধ্যায়ের মধ্যে 3টি পার্ট আছে। তো আজকে আমার লেকচার শিটের প্রথম পার্ট অর্থাৎ সম্ভাবনা অধ্যায় 1 সম্ভাবনা বা প্রবাবিলিটি লেকচার শিট পার্ট 1 নিয়ে আলোচনা শুরু করব। পার্ট 1। তো পার্ট 1-এর মধ্যে 4টি টপিক আছে। সেই 4টি টপিক হচ্ছে, মিউট করো। সেই 4টি টপিক হচ্ছে, প্রথমে হচ্ছে ছক্কা, তারপর হচ্ছে মুদ্রা, তারপর হচ্ছে তাস, তারপর হচ্ছে বল, তারপর হচ্ছে সম্ভাবনার হচ্ছে প্রমাণ আছে। তো আমরা এই পার্ট 1 থেকে ধারাবাহিকভাবে ক্লাস করতে থাকব। তো সম্ভাবনা, এই যে সম্ভাবনা বা প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝি এটা জানবো। যেহেতু আমরা সম্ভাবনা অধ্যায় শুরু করছি, তাহলে এই যে সম্ভাবনা বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমাদেরকে জানার প্রয়োজন আছে। তো সম্ভাবনা বলতে আমরা কি বুঝি? এই যে সম্ভাবনার একটা সূত্র দিয়ে আছে, কি সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তো সম্ভাবনা বলতে কি বুঝি বা সম্ভাবনা কাকে বলে? একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক পরিমাপকে সম্ভাবনা বলে। একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক পরিমাপকে সম্ভাবনা বলে। যদি আরেকটু সহজ করে বলি, যে কোনো ঘটনার অনুকূল উপাদান ও মোট নমুনা বিন্দুর অনুপাতকে সম্ভাবনা বলে। অনুপাত বলতে আমরা কি বুঝি? ভাগ বুঝি। অর্থাৎ কোনো ঘটনার অনুকূল উপাদান ও মোট নমুনা বিন্দুর অনুপাতকে সম্ভাবনা বলে। যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, যে আজকে আকাশে খুব মেঘ হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবার নেই, বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, এর সম্ভাবনা কত? 50-50। যদি আরেকটা উদাহরণ দিই, যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে টি-20 ক্রিকেট ম্যাচ চলছে, তো এখানে ম্যাচ জেতার সম্ভাবনা কি বাংলাদেশের পক্ষে একটু বেশি আছে, তারপরও আমরা ধরে নিব যে বাংলাদেশের ম্যাচ জেতার সম্ভাবনা 50 এবং জিম্বাবুয়েরও ম্যাচ জেতার সম্ভাবনা 50-50, অর্থাৎ আমাদের সম্ভাবনা 50-50, অর্ধেক অর্ধেক। অথবা যদি আমরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার আছে ক্রিকেট ম্যাচের কথা যদি চিন্তা করি, তাহলে শ্রীলঙ্কা জিতবে এবং বাংলাদেশ জিতবে, অর্থাৎ দুইজনেরই জেতার সম্ভাবনা কিন্তু 50-50। আমরা কিন্তু নির্দিষ্ট করে জানি না যে কোন দল জিতবে, বাংলাদেশ জিতবে নাকি শ্রীলঙ্কা জিতবে, অর্থাৎ দুই দলেরই জেতার সম্ভাবনা 50-50। বাংলাদেশও জিততে পারে আবার শ্রীলঙ্কাও জিততে পারে। এই হচ্ছে সম্ভাবনার মূল কাহিনী। তো একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক পরিমাপকে সম্ভাবনা বলে। যেহেতু আমরা অঙ্কের মাধ্যমে সমাধান করব, তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে? গাণিতিক পরিমাপের সাহায্যে দেখাতে হবে, গাণিতিকের বিভিন্ন সমস্যার সমাধান করব। তো কোনো ঘটনা অনুকূল নমুনা বিন্দু, অনুকূল উপাদান বা অনুকূল নমুনা বিন্দু ও মোট নমুনা বিন্দু বা মোট উপাদানের অনুপাতকে সম্ভাবনা বলে। আচ্ছা, সম্ভাবনার একটা সূত্র আছে, যে সূত্রটা আর কি আমাদেরকে এই যে সম্ভাবনা অধ্যায়ে যতগুলো অঙ্ক সমাধান করব প্রায় প্রত্যেকটা অঙ্কেই এটা সাহায্য করবে এবং প্রত্যেকটা অঙ্কেই প্রায় লাগবে। যে টপিকে লাগবে আমরা সেই টপিকেই ব্যবহার করব। তো সম্ভাবনা সূত্র হচ্ছে, সম্ভাবনা ইকুয়াল কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা বা অনুকূল নমুনা বিন্দু
বাই মোট সম্ভাব্য উপাদান সংখ্যা। তো সংখ্যার মধ্যে আমরা কী দিকে আসলাম? কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা ও মোট নমুনা বিন্দুর অনুপাতকে সম্ভাবনা বলে। তাহলে সংখ্যার সাথে কিন্তু আমাদের সূত্রের মিল আছে, যে কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা ও মোট সম্ভাব্য উপাদান সংখ্যা, ঠিক আছে? অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু, অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু। তাহলে এই যে সূত্রটা দেখালাম, এই সূত্রটা মাথায় রাখতে হবে, কিন্তু আজকের ক্লাসে কিন্তু এই সূত্রের প্রয়োগ করব প্রত্যেকটা অঙ্কে। আবারও বলছি, সম্ভাবনা হচ্ছে কোনো ঘটনার অনুকূল উপাদান সংখ্যা বা অনুকূল নমুনা বিন্দু বাই মোট সম্ভাব্য উপাদান সংখ্যা বা মোট নমুনা বিন্দু। এই হচ্ছে সম্ভাবনার সূত্র। এই সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এই যে অনুকূল নমুনা বিন্দু বা অনুকূল উপাদান সংখ্যা বলতে কি বুঝি এবং মোট উপাদান সংখ্যা বা মোট নমুনা বিন্দু বলতে কি বুঝি সেইগুলো একটু জানি। তো প্রথমে আসি, মোট নমুনা বিন্দু বলতে আমরা কি বুঝি? মোট, তো একটি ঘটনা যতভাবে ঘটতে পারে, একটি ঘটনা বিভিন্নভাবে ঘটতে পারে কিন্তু, তো একটি ঘটনা যতভাবে ঘটতে পারে তার সবগুলো উপাদানের সমষ্টিকে মোট নমুনা বিন্দু বলে। একটি ঘটনা যতভাবে ঘটতে পারে তার সবগুলো উপাদানের সমষ্টিকে মোট নমুনা বিন্দু বলে গেল। তারপরে আসি, অনুকূল উপাদান বলতে কি বুঝো বা অনুকূল নমুনা বিন্দু বলতে কি বুঝো? কোনো একটি ঘটনা ঘটার সপক্ষের উপাদানগুলোকে অনুকূল উপাদান বলে। কোনো একটি ঘটনা ঘটার সপক্ষের বা পক্ষের উপাদানগুলোকে অনুকূল উপাদান বলে। এই হচ্ছে অনুকূল উপাদান। আর প্রতিকূল উপাদান কি বলে? অনুকূলের বিপরীত কি? প্রতিকূল। তাহলে প্রতিকূল উপাদান বলতে কি বুঝো? কোনো একটি ঘটনা ঘটার বিপক্ষের উপাদানগুলোকে প্রতিকূল উপাদান বলে। আবারও বলছি যে কোনো একটি ঘটনা ঘটার বিপক্ষের উপাদানগুলোকে প্রতিকূল উপাদান বলে। তাহলে অনুকূল গেল, প্রতিকূল গেল এবং মোট নমুনা বিন্দু গেল। আর আছে হচ্ছে নমুনা ক্ষেত্র। এই বিষয়টাও আমাদের লাগবে। নমুনা ক্ষেত্র কি বা নমুনা ক্ষেত্র বলতে কি বুঝো? একটি ঘটনা যতভাবে ঘটতে পারে তার সবগুলো উপাদানকে যে ক্ষেত্রের সাহায্যে প্রকাশ করা হয় বা যে সেটের সাহায্যে প্রকাশ করা হয় তাকে নমুনা ক্ষেত্র বলে। নমুনা ক্ষেত্র কি? একটি ঘটনা যতভাবে ঘটতে পারে তার সবগুলো উপাদানকে যে ক্ষেত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে নমুনা ক্ষেত্র বলে। এটিকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস স্যাম্পল, স্যাম্পল মানেই হচ্ছে নমুনা। এস স্যাম্পলের হচ্ছে প্রথম অক্ষর কি? এস। তাহলে এই এস দ্বারা আমরা কি প্রকাশ করব? নমুনা ক্ষেত্র প্রকাশ করব। তো এই হচ্ছে নমুনা ক্ষেত্র। তাহলে সম্ভাবনা কাকে বলে সেটা জানলাম, মোট নমুনা বিন্দু কি সেটা জানলাম, অনুকূল নমুনা বিন্দু কি সেটা জানলাম, প্রতিকূল নমুনা বিন্দু কি সেটা জানলাম এবং নমুনা ক্ষেত্র কি সেটা জানলাম। এখন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অঙ্কের মাধ্যমে একটু দেখব। তো আজকের আমাদের অঙ্কের যে টপিকটা সেটা হচ্ছে ছক্কা সম্পর্কিত সমস্যার সমাধান। অর্থাৎ আজকের এই পঞ্চম ক্লাসে ছক্কা সম্পর্কিত যতগুলো সমস্যা আছে সবগুলোর সমাধান পেয়ে যাবে আজকের ক্লাসে। আজকে আমরা শুধুমাত্র এই ছক্কা নিয়েই আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আমাদের লেকচার শিটে আছে, হ্যাঁ, অনেকেই বারবার প্রশ্ন করছে একজন আজকে যে যখন ক্লাস করাবেন তখন কি এইগুলো নোট করব? নোট করার কোনো প্রয়োজন নেই। এই যে ক্লাসের যতগুলো অঙ্ক আমি সমাধান করব প্রত্যেকটা সমাধান অগ্রিম কিন্তু পিডিএফ ফাইল তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। এটা চাইলে তুমি পিডিএফ ফাইল থেকে ফটোকপি করে নিতে পারো, ফটোকপি করে নেওয়াই উত্তম হবে। অথবা এই ক্লাসটা এখন জাস্ট দেখবা, আর আমি যেখানে যেখানে হাইলাইট করতে বলবো এবং যেখানে নোট করতে বলবো শুধুমাত্র সেই বিষয়টাই নোট করবা। আর বাকি ক্লাস শেষ পরে এই যে পিডিএফ লেকচার শিট দেখে একটু খাতায় প্র্যাকটিস করবা। তো সবগুলো তার প্র্যাকটিস করার প্রয়োজন নেই, যেইগুলো প্রয়োজন আর কি একটা টপিক থেকে একটা অঙ্ক করলেই যথেষ্ট। তারপর বাকি যে অঙ্কগুলো আছে সেইগুলোর উপরে একটু চোখ বোলালেই হয়ে যাবে। তো এই জন্য বলবো, আমি যে পিডিএফ লেকচার শিটটা দিয়ে দিয়েছি তোমাদের, তো সেটা হচ্ছে কী করবা, একটু ফটোকপি করে নেবা। ফটোকপির মূল্য হয়তো বা সম্পূর্ণ ফটোকপি তোমার অর্থনীতির জন্য পরিসংখ্যান 360 টাকা মতন আসবে। তো অনেকেই প্রশ্ন করতে পারে এটা কি বই থেকে করতে পারবো না? হ্যাঁ, বই থেকে করতে পারবে, কিন্তু বইতে কোন বই থেকে আছে এই অঙ্কটা সেটা কিন্তু নির্দিষ্ট কোথাও পাবে না। একটা বই থেকে কিন্তু আমি এটা সমাধান করিনি।
তো এই জন্য যতক্ষণ তুমি বই খুঁজতে যাবা ততক্ষণ দেখা যাচ্ছে তোমার ক্লাস করে প্র্যাকটিস করে সব শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো একটা কথা সবসময় আমি বলি, যদি তোমরা ক্লাস করো, ক্লাসে মনোযোগ দাও, তো সেক্ষেত্রে 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করতে পারবা। আর যদি ক্লাস না করো, নিজে নিজে করতে যাও বা অন্যভাবে করতে যাও, তো সেক্ষেত্রে 1 ঘন্টার কাজ তোমাকে 10 ঘন্টা লাগবে। তাহলে ভালো কোনটা? ক্লাস করা অবশ্যই ভালো। একমাত্র ক্লাসের মাধ্যমে বলে দেওয়া হয় যে কোথায় কোথায় ফোকাস করতে হবে, কোথায় কোন বিষয়টা একটু গুরুত্ব দিতে হবে, সেটা কিন্তু একমাত্র ক্লাসের মাধ্যমে বলে দেওয়া হয়। ওইটা লিখিত আকারে কোথাও লেখা নেই, ঠিক আছে? তো আমাদের আজকের টপিক হচ্ছে ছক্কা সম্পর্কিত সমস্যার সমাধান। তো এখানে ওই যে সম্ভাবনার যে সূত্রটা দেখে আসলাম, ওই সূত্রটাই, অর্থাৎ অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু, ওই সূত্রটাই আমরা প্রত্যেকটা অঙ্কে ব্যবহার করব। তো এই যে সম্ভাবনার অঙ্ক তুলনামূলকভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে গণিত আমরা করে এসেছি তার থেকে কিন্তু একটু কঠিন লাগবে। কেন লাগবে বলি, যে এখানে হচ্ছে ভাষাগত দিকটা খুবই প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, প্রায় দেখা যায় যে একই রকম ভাষা বলছে কাছাকাছি, কিন্তু সেটা বলছে না, ঠিক আছে? এই হয়েছে, এই হয়নি। তো এই বিষয়টা খুব সূক্ষ্মভাবে আমাদেরকে ভাবতে হবে। তো এই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিক্যালি একদম ধরে ধরে দেখাবো, ঠিক আছে? কথা না বাড়িয়ে আমরা হচ্ছে সরাসরি সমাধানে চলে যাই। তো আমাদের লেকচার শিটের 1 নম্বর প্রশ্নে কী ছিল? একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে। তো ছক্কা বলতে আমরা কি বুঝি? লুডো তো আমরা সবাই খেলি কম বেশি, ছোটোবেলায় খেলেছি, বড় হয়েও কিন্তু খেলেছি লুডো। তো একটা ছক্কার পিঠ কয়টা থাকে? 6টা। এক পিঠে 6 থাকে, এক পিঠে 5 থাকে, এক পিঠে 4 থাকে, এক পিঠে 3 থাকে, এক পিঠে 2 থাকে, এক পিঠে 1 থাকে, ঠিক আছে? মনে করি যে এখন আমরা হচ্ছে লুডো খেলছি, অঙ্কের মধ্যে লুডো খেলছি, ঠিক আছে? তো ওইটা এখন 1 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি, যে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, অর্থাৎ একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, তো সেক্ষেত্রে কী কী প্রশ্ন বলছে একটু আমরা দেখি। প্রাপ্ত নমুনা ক্ষেত্রটি লিখো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছেন ছক্কায় 2 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 3 নম্বর প্রশ্ন, ছক্কায় 3 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 5 বলছে ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 6 বলছে ছক্কায় 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তারপরে 7 বলছে ছক্কায় জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ছক্কায় 2 বা তার অধিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ছক্কায় 5-এর কম সংখ্যা ওঠার সম্ভাবনা কত? আরেকটা কথা আমি ক্লিয়ার করে নিই। তো এখানে একটা প্রশ্ন দিয়ে কিন্তু 10টা প্রশ্ন করা হচ্ছে। হ্যাঁ, একটা প্রশ্নের মধ্যে কিন্তু 10টা প্রশ্ন করা হচ্ছে। পরীক্ষায় তো আর এতগুলো আসে না। পরীক্ষায় দেখা যাচ্ছে 3টা 4টা, অতিরিক্ত 5টা আসতে পারে, ঠিক আছে? তো যতগুলো নিয়মকানুন আছে একটা প্রশ্নের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি। তো এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো একটি ছক্কা কয়বার নিক্ষেপ করা হয়েছে? একবার। তারপরে বলছে কি, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রাপ্ত নমুনা ক্ষেত্রটি লিখো। তো সমাধান, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু, ছক্কার পিঠ কয়টা? 6টা। 6 পাওয়ার n, 6 পাওয়ার n, যেটা আর কি আমরা ফার্স্ট ইয়ারের সেট ফাংশনের মধ্যে করে থাকি। তো এখানে 6 পাওয়ার n, তো এখানে ইকুয়াল 6 পাওয়ার 1 কেন দিলাম? এখানে ছক্কা কয়বার নিক্ষেপ করা হয়েছে? একবার না? তো এই জন্য আমরা এনের জায়গায় এখন 1 লিখে দেব। তো 6কে যদি হচ্ছে পাওয়ার 1 করা হয় তাহলে কত হয়? 6ই থেকে যায়, 6ই থেকে যায়। তাহলে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু 6 পাওয়ার n, এই যে 6 পাওয়ার n প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমরা হচ্ছে বসাবো। এখন কয়বার বলছে? শুধুমাত্র এনের জায়গায় সেইটা বসাই দেবো। যেহেতু এই অঙ্কে একবার বলেছে, তো এনের জায়গায় আমরা 1 বসাই দেবো। তো 6কে যদি পাওয়ার 1 করা হয় তো সেটা 6ই হয়। তাহলে কয়টা হলো নমুনা বিন্দু? 6টি। মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 6টি। এখন 1 নম্বর প্রশ্নে কি বলছিল? যে প্রাপ্ত নমুনা ক্ষেত্রটি লিখো। তাহলে আমরা এখানে মোট নমুনা বিন্দু পাইছি কয়টা? 6টা। তাহলে আমরা 6টা নমুনা বিন্দু তৈরি করব, ঠিক আছে? তো সরি, আচ্ছা, প্রাপ্ত নমুনা ক্ষেত্র তৈরি করব। 6টা নমুনা বিন্দু দিয়ে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করব। তাহলে নমুনা ক্ষেত্র আমরা কি দ্বারা প্রকাশ করি? এস বা স্যাম্পল। তাহলে একটা ছক্কার পিঠ কয়টা থেকে? 6টা। এক পিঠে 1, এক পিঠে 2, এক পিঠে 3, এক পিঠে 4, এক পিঠে 5, এক পিঠে 6। তাহলে এই যে স্যাম্পল 1, 2, 3, 4, 5, 6। তাহলে একটু খেয়াল করি কয়টা নমুনা বিন্দু হলো? মোট নমুনা বিন্দু 6টা। তো 6টা হয়েছে কি না একটু খেয়াল করি। 1, 2, 3, 4, 5, 6 হয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রাপ্ত নমুনা ক্ষেত্র।
আর এই নমুনা ক্ষেত্র থেকেই আমরা 2 থেকে 10 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। এই নমুনা ক্ষেত্র থেকেই আমরা 2 থেকে 10 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 2 নম্বর যে প্রশ্ন সেটা বলছিল কি, ছক্কায় 2 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? প্রশ্ন তো আছেই, আমি মুখ দিয়েই বলছি, ছক্কায় 2 সংখ্যা ওঠার সম্ভাবনা কত, প্রশ্ন এমন বলেছিল। আর সেক্ষেত্রে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধানে লিখতে হবে ছক্কায় 2 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু, অনুকূল নমুনা বিন্দু একটি। কেন? একটু খেয়াল করি, ছক্কায় 2 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টি? একটি। তাহলে এই যে আমরা যে নমুনা ক্ষেত্রটা নিয়েছি, তো এর মধ্যে 2 কোনটা? এই যে 2 কয়বার আছে? একবার। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ছক্কায় 2 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু একটি। আর এখন আমাদের সম্ভাবনা সূত্র কি? অতএব নির্ণয়ের সম্ভাবনা ইকুয়াল অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু, অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু। ওইটা কিন্তু আমি বাংলা কথাটা লিখিনি, একবার জাস্ট কি করেছি, সরাসরি এখানে উঠাইয়ে দিয়েছি। সেটা কি, নির্ণয়ের সম্ভাবনা 1/6। তো এক কোনটা? এক হচ্ছে এই যে অনুকূল নমুনা বিন্দু, এক হচ্ছে কোনটা? অনুকূল নমুনা বিন্দু একটি। এই যে লবে যে মানটা দেখতে পাচ্ছ 1, এটা হচ্ছে আমাদের অনুকূল নমুনা বিন্দু। আর হরে যে মানটা দেখতে পাচ্ছ 6, এটা হচ্ছে কি মোট নমুনা বিন্দু। তো মোট নমুনা বিন্দু অঙ্কে কয়টা? 6টা। এই যে 6টা, তাহলে 1/6 এটাই হচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর প্রশ্নের এটাই হচ্ছে উত্তর। ছক্কায় 2 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা? একটা। যেহেতু এখানে 2 শুধুমাত্র একটাই আছে, তাহলে একটা। তাহলে সম্ভাবনা সূত্র কি? অতএব নির্ণয়ের সম্ভাবনা ইকুয়াল অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু। এইভাবে বাংলা লিখে তারপরে এই যে সংখ্যা লিখতে পারো। তো আমি বাংলাটা লিখিনি, বাংলা লিখলে অনেক বড় হয়ে যায় অঙ্ক, তো বাংলাটা লিখিনি, একবার করে দিলেই হবে। তাহলে অনুকূল নমুনা বিন্দু একটি পেয়েছি, আর মোট নমুনা বিন্দু কত? 6টা। তাহলে 1/6 এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর যে প্রশ্ন সেটা বলছিল কি, যে ছক্কায় 3 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে এখন আমরা সমাধানে 3 নম্বরে লিখব কি, ছক্কায় 3 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু একটি। কেন? এই যে নমুনা ক্ষেত্র, এই ক্ষেত্রে 3 সংখ্যা কিন্তু একটাই আছে। তো আমরা এখানে লিখতে পারি কি, ছক্কায় 3 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা? একটা। আর মোট নমুনা বিন্দু 6টা, কিন্তু সবগুলো অঙ্কেই কিন্তু থেকে যাবে এই অঙ্কে, মোট নমুনা বিন্দুর কোনো পরিবর্তন হবে না। তাহলে ছক্কায় 3 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু একটি, আর মোট নমুনা বিন্দু কয়টা? 6টা। এই যে মোট নমুনা বিন্দু 6টা কিন্তু থেকে যাবে, প্রত্যেকটা অঙ্কে মোট নমুনা বিন্দু থেকেই যাবে। কেন? সম্ভাবনা সূত্রই হচ্ছে কি অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু। তাহলে এখন আমরা লিখতে পারি নির্ণয়ের সম্ভাবনা ইকুয়াল 1/6, 1/6, অর্থাৎ অনুকূল নমুনা বিন্দু একটি আর মোট নমুনা বিন্দু হচ্ছে 6টি, তাহলে 1/6। তারপরে 4 নম্বর যে প্রশ্নটা বলছিল যে ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার হচ্ছে সম্ভাবনা কত? ছক্কায় 2 দ্বারা বিভাজ্য, যে 2 দ্বারা বিভাজ্য বলতে আমরা কি বুঝি? 2 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা কয়টা? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? প্রশ্নটা বলছিল ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো আমরা এখানে লিখব ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু 3টি। কেন 3টি? আমরা নমুনা ক্ষেত্রে একটু চলে যাই। 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য মানে কি 2 দ্বারা ভাগ করা যায় কয়টি সংখ্যাকে? এখানে যে ছক্কার যে 6টা আছে নমুনা ক্ষেত্রে, হ্যাঁ, এই যে ক্ষেত্রে 6টি আছে ছক্কা, তো এখানে 2 দ্বারা বিভাজ্য কয়টা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। 2 প্রথমে আছে কত? 1, 1কে তো আর 2 দ্বারা ভাগ করা যায় না, এটা বাদ। তারপরে আছে কত? 2, তো 2কে যদি 2কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে, তাহলে কয়টা হলো? একটা। তারপরে আছে কত? 3, 3কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা বাদ। তারপর আছে কত? 4, 4কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। তারপর আছে কত? 5, 5কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না, এটা বাদ। তারপরে আছে 6, 6কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কত পেলাম? একটা, 2টা, 3টা। তাহলে আমরা এখানে লিখতে পারি ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু 3টি। এখন সূত্র কি? অতএব নির্ণয়ের সম্ভাবনা অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু। তো অনুকূল নমুনা বিন্দু 3 রাখলাম, আর হরে মোট নমুনা বিন্দু রেখে দিলাম। তো 3/6। এখন এই 3/6 যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে কিন্তু যদি 2 দ্বারা কাটি তো 3 দুগুণই কত হয়? 6 হয়। তাহলে হরে থাকে 2, আর উপরে কত থাকে? 1, 1/2। অথবা
3/6 করে যেই মানটা আসে সেটাও করতে পারো। 3/6 দশমিক মান আসবে, তো দশমিক মানও নিতে পারো। তো কত আসবে না? 0.5 আসবে না, ঠিক আছে? এইভাবে কাটাকাটি করেও রেখে দিতে পারো, বা ক্যালকুলেটর দিয়ে তোমরা ভাগ করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 3/6 যদি এটাকে ভাগ করা হয়, 3কে যদি 6 দ্বারা ভাগ করা হয় তো 0.5 আসে। অথবা এইভাবে 3 আর 6 যদি আমরা কাটাকাটি করি, যদি 2 দ্বারা কাটি তো 3 দুগুণে 6, তাহলে হরে থাকে কত? 2, আর উপরে আছে 3, তো 3 অক্ষে কত? 3 হয়ে গেল। আবার এটাকে আমরা ভাগ করে দিতে পারি, 0.5 আসবে। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। এর 5 নম্বরটা দেখি। 5 নম্বর প্রশ্নে বলছে কি, ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু কয়টা? না, প্রশ্নটা এইভাবে বলিনি। প্রশ্নটা বলছে কি, ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? প্রশ্নটা এমন বলেছিল। তাহলে আমরা লিখতে পারি কি, ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু কয়টা? 2টি হবে। 2টি হবে, ঠিক আছে? তো কোন 2টি হবে একটু আমরা দেখে আসি ক্ষেত্র থেকে, নমুনা ক্ষেত্র থেকে। 3 দ্বারা বিভাজ্য তার মানে কি 3 দিয়ে ভাগ করা যাবে। 1 এটাকে তো আর 3 দ্বারা ভাগ করা যায় না, বাদ। 2 এটা তো আর 3 দ্বারা ভাগ করা যায় না, এটাও বাদ। এই যে 3 এটা কিন্তু ভাগ করা যায়, তাহলে এইটা নেওয়া যাবে। 4 এটা তো আর ভাগ করা যায় না, এটা বাদ। তারপর হচ্ছে 5 এটা কি ভাগ করা যায়? না, এটাও বাদ। 6 এটা কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? 2টা, 6 আর 3, 2টা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 2টি। অতএব নির্ণয়ের সম্ভাবনা অনুকূল নমুনাবিন্দু বাই মোট নমুনাবিন্দু। তো অনুকূল নমুনাবিন্দু 2টা আর মোট নমুনাবিন্দু হচ্ছে 6টা। তাহলে 2 আর 6কে যদি আমরা কাটি, উপরে থাকে 1, নিচে থাকে 3, অর্থাৎ 3 দুগুণে 6, ঠিক আছে? অথবা তোমরা এটা ভাগ করে দিতে পারো সরাসরি, কোনো অসুবিধা নাই। তাহলে 5 নম্বর প্রশ্নের সমাধান গেল। 6 নম্বর প্রশ্নে আসি যে ছক্কায় 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 2 অথবা 3 একসাথে, 2 অথবা 3 সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো এখানে কয়টি পেয়েছি? 4টি। কোন 4টি একটু আমরা ওখানে যাই। 2 অথবা 3 বিষয়টা খেয়াল করো, 2 অথবা 3 অর্থাৎ 2 আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 4টি। কোন 4টি পাইছি একটু আমরা আসি। এই যে 2 আর 3, 2 এটা কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, আর 3 এটাও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে কয়টা হলো? 2টা। তারপর 4 এটা কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু এই যে 5 দেখতে পাচ্ছি, 5কে 2 দ্বারাও ভাগ করা যায় না, 3 দ্বারাও ভাগ করা যায় না, তার মানে 5 বাদ। আর এই যে 1 দেখতে পাচ্ছি, 1কে 2 দ্বারাও ভাগ করা যায় না, 3 দ্বারাও ভাগ করা যায় না, তাহলে এটাও বাদ। তাহলে কয়টা পাচ্ছি? 1টা, 2টা, 3টা, 4টা। 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা? 4টি। ছক্কায় 2 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা 4টি। অতএব নির্ণয়ের সম্ভাবনা 4/6। তাহলে এই যে 2 আর 3। 6 নম্বর প্রশ্ন গেল। 7 নম্বর প্রশ্নে আসি। ছক্কায় জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? প্রশ্ন বলছে ছক্কায় জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? আর এখানে আমরা সরাসরি উত্তর করেছি কি, যে ছক্কায় জোড় সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 3টি। অনুকূল নমুনাবিন্দু 3টি। তো জোড় সংখ্যা, তো জোড় যেহেতু বলছে, আর বিজোড়, পরের প্রশ্ন আসছে বিজোড়, তো দুইটা একটু খেয়াল করবো, একসাথে আমরা সমাধান করবো দুইটাই। ছক্কায় জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত, আর ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো এখানে 3টি করে আছে, তো কোন 3টা আমরা একটু দেখে আসি। তো প্রথম প্রশ্নে আসি, ছক্কায় জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো জোড় সংখ্যা কত? এখানে 6টি নমুনা ক্ষেত্র আছে, তাহলে জোড় কোনগুলো? 2, 4, 6। তাহলে ছক্কায় জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা 3টি। এখন পরের প্রশ্ন বলছিল কি, বিজোড়। তাহলে এখানে দেখো বিজোড় সংখ্যা কোনগুলো আছে? 1, 3, 5। তাহলে বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কিন্তু 3টা। তাহলে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কয়টা? 3টা। তাহলে আমরা লিখতে পারি কি, নির্ণয়ের সম্ভাবনা 3/6। অর্থাৎ অনুকূল নমুনাবিন্দু যেগুলো হবে সেটা তো আমাদের লবে বসাতেই হবে, আর হরে সবসময় মোট নমুনাবিন্দু থেকেই যাবে। তাহলে 3/6, তো এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তো 1/2 আসবে। তারপর ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 3টা, দেখেই তো আসলাম যে কোন 3টা। আচ্ছা গেল, পরেরটায় আসে। ছক্কায় 2 বা তার অধিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? প্রশ্ন বলছিল কি, ছক্কায় 2 বা তার অধিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো এখানে আমরা উত্তর করেছি কি, ছক্কায় 2 বা তার অধিক সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 5টি। 2 বা তার অধিক, তার মানে কি 2 তো হবেই, এবং 2 এর অধিক যতগুলো আছে সবগুলোই নিতে হবে। তাহলে আমরা চলে যাই সরাসরি আমাদের নমুনা ক্ষেত্রে। ছক্কায় 2 বা তার অধিক, তাহলে এই যে 2 এটা তো হবেই,
তার অধিক মানে কি 2-এর থেকে বেশি, যতগুলো আছে সব। তো 2, 3, 4, 5, 6 কয়টা হলো? 5টা। তাহলে ছক্কায় 2 বা তার অধিক সংখ্যা ওঠার সম্ভাবনা কয়টা? 5টা। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের সম্ভাবনা 5-এর 6, অর্থাৎ অনুকূল নমুনা বিন্দু হচ্ছে 5টা আর মোট নমুনা বিন্দু হচ্ছে 6টা। ওকে, তারপর 10 নম্বর প্রশ্নে আসি। ছক্কায় 5-এর কম সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ছক্কায় 5-এর কম সংখ্যা, ছক্কায় 5-এর কম সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 5-এর কম, কম কথা যখনই বলবে তখন কিন্তু ওই 5 পর্যন্ত যাব না, ঠিক আছে? 5 পর্যন্ত যাব না, 5-এর নিচেই থাকবো। তাহলে 1, 2, 3, 4। তাহলে ছক্কায় 5-এর কম সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা? 4টি। নির্ণয়ের সম্ভাবনা 4-এর 6, অর্থাৎ এটাকে যদি আমরা কাটাকাটি করি তো উপরে 2 থাকে, নিচে 3 থাকে, অর্থাৎ একবারে তোমরা ভাগ করে দিতে পারো। তো এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। এখন এই 1 নম্বর প্রশ্ন আমরা বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাও। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, এইগুলো তার একবার আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবো না, একবার দেখতে হবে, তারপরে নিজে একটু প্র্যাকটিস করতে হবে, একটু হালকা পাতলা ভাবতে হবে, তাহলে দেখবো যে আস্তে আস্তে এটাই আছে আমাদের কন্ট্রোলে চলে আসছে। এখন প্রথম অবস্থায় হয়তো বা বুঝতে পারছো করানোর সময়, তখন একটু পরে আবার ভুলে যাবা, তো ভুলে যাবা ঠিক আছে, আরেকবার দেখে নিলে কিন্তু সেটা আবার মনে পড়ে যাবে। আচ্ছা, গেল 1 নম্বর প্রশ্নের সমাধান গেল। এখন আছে 2 নম্বরে আসি। 2 নম্বর যে প্রশ্নটা বলছে কি, একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে অথবা 1 জোড়া ছক্কা নিক্ষেপ করলে। তো একটি ছক্কা 2 বার অথবা 1 জোড়া ছক্কা 1 বার, একই কথা বোঝাচ্ছি, ঠিক আছে? একটু আমাদেরকে খেয়াল করতে হবে যে একটি ছক্কা কয়বার বলছে, এই প্রশ্নে 2 বার, আগের প্রশ্নে কয়বার বলছিল? 1 বার। তাহলে একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে এমনও বলতে পারে, আবার অথবা দিয়ে 1 জোড়া ছক্কা নিক্ষেপ করলে এমনও বলতে পারে। তো যাই বলুক না কেন একই কথা। 1 নম্বর যে প্রশ্ন সেটা বলছে কি, প্রাপ্ত নমুনা ক্ষেত্রটি লিখো। 2 নম্বর বলছে উভয় ছক্কায় 6 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? উভয়, অর্থাৎ যেহেতু 2টি ছক্কার কথা বলছে, একটি ছক্কা 2 বারের কথা বলছে, তো সেক্ষেত্রে নমুনা ক্ষেত্র কিন্তু আমরা 36টা পাবো না। হ্যাঁ, তো 36টা যেহেতু পাবো, তো সেক্ষেত্রে প্রশ্নগুলো একটু ভিন্ন হবে। তো প্রশ্নটা আমরা একটু দেখে তারপরে সমাধানে গেলে সেটা বুঝতে পারবো না। 1 নম্বর বলছে কি, প্রাপ্ত নমুনা ক্ষেত্রটি লিখো। তারপরে 2 নম্বর প্রশ্ন বলছে কি, উভয় ছক্কায় 6 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? উভয় ছক্কায় 6 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? উভয় ছক্কায় 3 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তারপর হচ্ছে উভয় ছক্কায় একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত? ঠিক আছে, এই 4টা প্রশ্ন আমাদেরটা সমাধান করব এই 2 নম্বর প্রশ্নে। তো এখন সমাধান, একটি ছক্কা 2 বার, যেহেতু প্রশ্নে 2 বারের কথা উল্লেখ করেছে, তো একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে, তার সূত্র কি ছিল? 6 পাওয়ার n, যেটা আর কি আমরা প্রথম প্রশ্নেও এইভাবে করেছি, 6 পাওয়ার n। এখন n এর জায়গায় কি কথা বলেছিলাম, যে কয়বার নিক্ষেপ করার কথা বলছে? যদি 1 বারের কথা বলে 1 বার, যদি 2 বারের কথা বলে 2 বার, যদি 3 বারের কথা বলে 3 বার। তো 1 আর 2 বার এটাই সবসময় বেশি বলে, তবে সব থেকে বেশি বলে যে কথাটা সেটা হচ্ছে 2 বারের কথা বা 1 জোড়ার কথা। তো এখানে একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু সমান 6 পাওয়ার n। এখন 6 পাওয়ার কত? 2 বার, n এর জায়গায় আমরা 2 বসাই, তো 6কে যদি স্কোয়ার করা হয় 6 ছাক কত হয়? 36 হয়। তাহলে এখন কিন্তু আমাদের নমুনা ক্ষেত্র 36টি হবে। নমুনা ক্ষেত্রে নমুনার মান কিন্তু আমরা কয়টা পাবো? ছক্কার মান হচ্ছে 36টা পাবো। তো এখন চলে আসি নমুনা ক্ষেত্র তৈরি করব, ঠিক আছে? 36টা। তো 1 নম্বর প্রশ্নে আসি, যে প্রাপ্ত নমুনা ক্ষেত্রটি হবে, তো কিভাবে আঁকবো? হ্যাঁ, প্রাপ্ত নমুনা ক্ষেত্র এটা কিভাবে তৈরি করব সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, একটু দেখি, ওখানে কিন্তু 36টা পাইছি নমুনা ক্ষেত্র, ঠিক আছে? তো এখন ওই 36টা নমুনা ক্ষেত্র আমরা তৈরি করব, কিভাবে তৈরি করব? স্যাম্পল, এস, এস দ্বারা কি বুঝি? স্যাম্পল বুঝি। সারি কলম তো আমরা সবাই বুঝি, তাই না? এই যে সারি হচ্ছে বাম দিক থেকে পাশাপাশি চলে যাওয়া ঘরের সমষ্টি, আর কলাম হচ্ছে কি উপরের দিকে নিচের দিকে নেমে আসা ঘরের সমষ্টি। তো এই যে বাম থেকে ডান দিকের দিকে একটু খেয়াল করো, 1 2 3 4 5 6, এটা কিন্তু আমাদের সারি, এটা হচ্ছে আমাদের সারি, ঠিক আছে? এই যে উপরে যে মানটা দেখতে পাচ্ছ
স্যাম্পল সোজাসুজি এস সোজাসুজি উপরের দিকে, অর্থাৎ স্যাম্পল সোজাসুজি সারির দিকে যে মানগুলো দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ছক্কা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ছক্কা, একটু মাথায় রাখতে হবে, দ্বিতীয় ছক্কা। আর এই যে এস বা স্যাম্পল সোজাসুজি কলামের দিকে যেটা দেখতে পাচ্ছ, যে মানগুলো দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের প্রথম ছক্কা। এটা হচ্ছে আমাদের প্রথম ছক্কা, ঠিক আছে। এটা একটু আমি হলুদ মার্ক করে দিলাম যে প্রথম ছক্কা হচ্ছে 1 2 3 4 5 6। যেহেতু 36টা তোমার নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে, তো 36টা আমরা কিভাবে গঠন করব সেটাই এখন এখানে দেখব। এস স্যাম্পল। আর এই যে 1 থেকে 2 3 4 5 6, অর্থাৎ সারিতে যেটা আছে স্যাম্পল সোজাসুজি, ওটাই হচ্ছে আমাদের কি দ্বিতীয় ছক্কা। আর এই স্যাম্পল সোজাসুজি যেইগুলো মান আছে কলামে, এটা হচ্ছে আমাদের প্রথম ছক্কা। এখন এই যে এখানে 36টা ঘর কিন্তু আছে, 36টা ঘর আছে এই জায়গায়। তো এই 36টা ঘরে কিভাবে আমরা নমুনা ক্ষেত্রটা তৈরি করব সেটা একটু দেখব। প্রথম ছক্কা কোনগুলো? বাম পাশে যেগুলো আছে 1 2 3 4 5 6। তো এখন এখানে কলাম এই একটা, এই একটা, এই একটা, এইভাবে কিন্তু আমরা 6টি কলাম নিয়েছি। এইভাবে কিন্তু আমরা 6টি কলাম নিয়েছি। তো এখন প্রথম যে ছক্কা হলুদ মার্ক করে দিয়েছি, এই ছক্কা দিকে একটু খেয়াল করো। হ্যাঁ, তো এই যে 1, তারপরে কত আছে 2 3 4 5 6, অর্থাৎ প্রথম যে ছক্কাগুলো আছে বাম পাশে কিন্তু সবগুলো রেখে দিয়েছি, 1 2 3 4 5 6 বাম পাশে সব রেখে দিয়েছি। আর দ্বিতীয় ছক্কা কোনটা? দ্বিতীয় ছক্কা হচ্ছে এই যে 1, এই একটা শুধুমাত্র ডান পাশে নামাইছি একটা, অর্থাৎ 1-এর কাছে 1 নামিয়ে নিয়ে আসলাম, তারপর হচ্ছে আবার 2-এর কাছে 1 নামিয়ে নিয়ে আসলাম কমা দিয়ে, তারপর হচ্ছে 3-এর কাছে 1 নামিয়ে নিয়ে আসলাম, 4-এর কাছে 1 নামিয়ে নিয়ে আসলাম, 5-এর কাছে 1 নামিয়ে নিয়ে আসলাম, 6-এর কাছে 1 নামিয়ে নিয়ে আসলাম। তো 36টা নমুনা ক্ষেত্র যখন আমরা তৈরি করব, তখন তো এটা দিকে অনেকের মাথা ঘুরে যাচ্ছিল, হ্যাঁ, যতক্ষণ না বলছিলাম। তো একদম সহজ হিসাব, সেটা হচ্ছে এই যে প্রথম ছক্কা, এইটা একবারে সব নামিয়ে নেবা, 1 2 3 4 5 6, অর্থাৎ 1 2 3 4 5 6 যা আছে সব রেখে দিবা। দেওয়ার পরে শুধুমাত্র দ্বিতীয় ছক্কায় এই যে 1 দেখতে পাচ্ছি, এই একটা কি করব, একটা পাশে নামিয়ে দেবো, সেটা হচ্ছে কমা দিয়ে একটু ফাঁকা রেখে একটা নামিয়ে দেবো, ঠিক আছে। একটা দেখো সবগুলো 1 1 1 1 1 আছে, তো এটার কাজ শেষ। তারপর একইভাবে এই যে প্রথম ছক্কা আবার কত আছে 1 থেকে 6 পর্যন্ত, তো এখানে আবার শুরু করব 1 2 3 4 5 6, অর্থাৎ বাম পাশে প্রথম ছক্কা সব নামাই দিব, ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত। আর এই যে 2টা দেখতে পাচ্ছি দ্বিতীয় ছক্কার মান এটা, তো এই 2টা কি করব, এই 2টা হচ্ছে আমরা ডান পাশে নামাবো, শুধুমাত্র 2 নামাবো, হ্যাঁ 2 নামাবো, 2 2 এইভাবে শুধুমাত্র 2, একটু খেয়াল করলেই বুঝতে পারছো শুধুমাত্র 2 নামাইছি। তারপর তৃতীয় কলামে আবার কিন্তু প্রথম ছক্কা 1 থেকে 6 পর্যন্ত রেখে দিব বাম পাশে, 1 2 3 4 5 6 বাম পাশে রেখে দিলাম। আর এই যে 3টা দেখতে পাচ্ছি দ্বিতীয় ছক্কার উপাদান, এই 3টা আমরা ডান পাশে নামিয়ে দিব, ঠিক আছে, কমা দিয়ে নামাই দিতে হবে, দিলাম। দেওয়ার পরে আবার 4 নম্বর যে কলামটা আছে সেখানে 1 থেকে 6 পর্যন্ত প্রথম ছক্কা লিখব। লেখার পরে এই যে 4, অর্থাৎ দ্বিতীয় ছক্কার যে মান 4, 4টা পাশে নামিয়ে দিব, শুধুমাত্র প্রত্যেকটা ছক্কার পাশে নামিয়ে দিব। আচ্ছা, তারপরে এই যে 5 নম্বর যে কলাম আছে সেখানেও ওই প্রথম ছক্কার মান 1 থেকে 6 পর্যন্ত বামে লিখব। আর এই যে 5 আছে, 5টা শুধুমাত্র ডান পাশে নামিয়ে দিব, ঠিক আছে, প্রত্যেকটা মানের পাশে নামিয়ে দিব, নামিয়ে দেবো বলতে লিখে দিব। আচ্ছা, তারপরে 6 নম্বর কলামে ওই 1 থেকে 6 পর্যন্ত বাম পাশে লিখব, অর্থাৎ এই যে প্রথম ছক্কা কিন্তু সবসময় বামে থাকবে, হ্যাঁ। তো 1 থেকে 6 পর্যন্ত লিখলাম। লেখার পরে এখন এই যে দ্বিতীয় ছক্কার মান কত 6, 6টা ডান পাশে লিখে দেবো, 6 6 6 6 6 6 6 এইভাবে লিখে দেবো। তো এইভাবে আমরা হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি করব, যখন 36টা নমুনা ক্ষেত্র আমাদেরকে তৈরি করতে হবে। তো 36টা নমুনা ক্ষেত্র হয়েছে কিনা একটু খেয়াল করি। তো এই একটা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ সারিতে আছে কয়টা 6টা। তাহলে এখন কলামের দিকে হিসাব করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ সারিতেও আছে 6টা আর কলামেও আছে 6টা। তাহলে 6 6 গুণ করলে কত হয় 36টা হয়। তাহলে এখানে টোটালে কিন্তু 36টা নমুনা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের মধ্যে নমুনা আছে, ঠিক আছে। তাহলে প্রথম ছক্কা আর দ্বিতীয় ছক্কা দিয়ে নমুনা ক্ষেত্র কিভাবে তৈরি করতে হয়, এই নমুনা ক্ষেত্র তৈরি করাটা আমরা বুঝতে পারছি কিনা একটু আমাকে জানাও, তারপরে আমি অঙ্কে চলে যাব 2 নম্বর থেকে। নমুনা ক্ষেত্র
এটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে করতে হবে, যখনই হচ্ছে তোমার এক জোড়া কথা বলবে বা দুইটি কথা যখনই বলবে তখন কিন্তু 36টা নমুনা ক্ষেত্র যখনই চলে আসবে, এই যে 36টা মোট নমুনা বিন্দু যখন 36টা চলে আসবে তখন কিন্তু এইভাবে আমরা গঠন করে নিব। এখন এই নমুনা ক্ষেত্র গঠন করতে পারবো কিনা একটু জানাও। যদি এই নমুনা ক্ষেত্র গঠন করতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তী যে প্রশ্নগুলো আছে সবগুলো সমাধান করতে পারবো। আবারও বলছি, এটা হচ্ছে স্যাম্পল সোজাসুজি সারিতে যেটা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় ছক্কা, মাথায় রাখবা দ্বিতীয় ছক্কা এটা। আর এই স্যাম্পল সোজাসুজি কলামে যেটা আছে সেটা হচ্ছে প্রথম ছক্কা। তো প্রথম ছক্কাগুলো আছে আমরা বামে রাখবো 1 থেকে 6 পর্যন্ত, আর দ্বিতীয় ছক্কার যে প্রথম মান আছে 1, ওই 1টা পাশে নামিয়ে দিব, পাশে লিখে দিব। একইভাবে প্রথম ছক্কা 1 থেকে 6 পর্যন্ত রাখবো, ওই যে 2 আছে দ্বিতীয় ছক্কায় 2টা পাশে লিখে দিব প্রত্যেকটা ছক্কার পাশে। তারপর হচ্ছে প্রথম ছক্কা 1 থেকে 6 পর্যন্ত রাখবো বামে, আর এই যে 3 দেখতে পাচ্ছি 3টা হচ্ছে আমরা পাশে নামিয়ে দিব। তারপরে এই যে 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত প্রথম ছক্কা রাখবো বামে, আর 4টা পাশে নামিয়ে দিব। তারপর হচ্ছে এই যে 5 নম্বর যেটা আছে 1 থেকে 6 পর্যন্ত বাম পাশে আছে আমরা প্রথম ছক্কা রাখলাম, আর দ্বিতীয় ছক্কার মান কত 5, 5টা আছে আমরা ডান পাশে লিখে দেব। একইভাবে 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত লিখবো, লেখার পরে এই যে 6 আছে 6টা হচ্ছে আমরা ডান পাশে লিখে দেবো। তো এইভাবে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করবো কয়টা, 36টা। তো এই বিষয়টা কি আমরা বোঝাতে পারছি একটু জান? আচ্ছা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখন প্রশ্নের দিকে খেয়াল করতে হবে খুব ভালো করে। 1 নম্বর প্রশ্ন বলছে কি নমুনা ক্ষেত্র তৈরি করো, সেই নমুনা ক্ষেত্র তো তৈরি করলাম। এখন 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে উভয় ছক্কায় 6 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? উভয় ছক্কায় 6 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো উভয় ছক্কা বলতে কি বোঝাচ্ছে, আমরা এখানে কিন্তু 2টা ছক্কা পেয়েছি, একটা হচ্ছে প্রথম ছক্কা, একটা হচ্ছে দ্বিতীয় ছক্কা। তো প্রথম ছক্কা কোনটা, এই যে হলুদ মার্ক করা কলামে যেটা আছে এটা হচ্ছে প্রথম ছক্কার মান। আর দ্বিতীয় ছক্কা কোনটা, এই যে সারিতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ছক্কা। আর প্রশ্ন বলছে কি উভয় ছক্কায়, 2 নম্বর প্রশ্নে উভয় ছক্কায় 6 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো উভয় ছক্কায় যেহেতু 6 বলেছে তাহলে তোমাকে সিগন্যাল দিতে হবে মাথায় যে 6 কোথায় আছে, 6 কোথায় আছে। এই যে এইটা হচ্ছে 6, আর এই যে এইটা হচ্ছে 6। তাহলে উভয় ছক্কায় 6-এর কথা বলছে, তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে উভয় ছক্কায় 6 উঠেছে। সেটা কি, এই যে প্রথম ছক্কায় কিন্তু 6 আছে আর দ্বিতীয় ছক্কায় কিন্তু 6 আছে। তার মানে উভয় ছক্কায় 6 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু একটি। উভয় ছক্কায় 6 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা, একটা। এখন 6 এটা কিন্তু 2টা না, একটা হবে। ঠিক আছে, এই ঘরের মধ্যে যে মান থাকুক, একটা থাকলেও ওই একটাই নমুনা বিন্দু হবে, 2টা থাকলেও ওই একটাই হবে। তো একটা তো থাকে না, যেহেতু আমরা 2টাতে করছি। তাহলে উভয় ছক্কায় 6 সংখ্যার অনুকূল নমুনা বিন্দু কয়টা হবে, একটা। সেটা কোনটা, এই যে 6 আর 6, এটাই হচ্ছে আমাদের অনুকূল নমুনা বিন্দু একটি। তাহলে এখন নির্ণয়ের সম্ভাবনা 1-এর 36টি। কীভাবে, সম্পূর্ণ সূত্র কি, অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু। তো অনুকূল নমুনা বিন্দু কয়টা পাইছি, একটা। তাহলে অনুকূল নমুনা বিন্দু 1 লিখলাম, আর মোট নমুনা বিন্দু কয়টা, 36টা, নিচে 36টা লিখবো। তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধান গেল। 3 নম্বর প্রশ্নে কি বলছে, যে উভয় ছক্কায় 3 সংখ্যা ওঠার সম্ভাবনা কত, প্রশ্ন বলছিল। আর এই প্রশ্নের সমাধান করছে কি, যে উভয় ছক্কায় 3 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা, একটা। হ্যাঁ, উভয় ছক্কায়, অর্থাৎ প্রথম ছক্কায় 3 উঠবে এবং দ্বিতীয় ছক্কায় 3 উঠবে। তাহলে প্রথম ছক্কায় 3 আর দ্বিতীয় ছক্কায় 3, এক কথায় উভয় ছক্কায় 3 ওঠার সম্ভাবনা কত। তাহলে 3 কোথায় আছে, এই যে 3 এখানে আছে, এখানে আছে 3। তাহলে এই সোজাসুজি চলে যায়, এই যে উভয় ছক্কায় 3 সংখ্যা ওঠার সম্ভাবনা কয়টা, একটা। আর কোথাও কিন্তু উঠবে না, মানে প্রথম ছক্কা 3 আর দ্বিতীয় ছক্কা 3, শুধুমাত্র ওই একটাই উঠবে, আর কোথাও কিন্তু এটা নেই, যদি একটু খেয়াল করো। ঠিক আছে, এই চারটা তোমরা তৈরি করবা, তৈরি করে একটু মাথা খাটাবা, তাহলে দেখবা যে এখানে শুধুমাত্র ওই একটাই আছে, যে উভয় ছক্কায় 3 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু একটি। অতএব নির্ণয়ের সম্ভাবনা 1-এর 36টি। এবার উভয় ছক্কায় একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত। হ্যাঁ, উভয় ছক্কায় একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত, একই সংখ্যা উঠতে হবে। অর্থাৎ প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 1, প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 2, প্রথম ছক্কায় 3, দ্বিতীয় ছক্কায় 3, আচ্ছা প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 4, আচ্ছা প্রথম ছক্কায় 5, দ্বিতীয় ছক্কায় 5, প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 6। এক কথায় উভয় ছক্কায় একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তাহলে হিসাব করো, এই যে প্রথমে 1 1, প্রথম ছক্কায় কিন্তু 1 উঠছে, দ্বিতীয় ছক্কায় 1 উঠছে, একই আছে। তারপরে আছে 2 2, এটা কিন্তু একই, প্রথম ছক্কায় যে 2,
দ্বিতীয় ছক্কায় 2 আছে। তারপর এই যে 3 3, তাহলে প্রথম ছক্কায় 3 আছে, দ্বিতীয় ছক্কায় 3 আছে। তারপর এই যে 4 4, প্রথম ছক্কায় 4 আছে, দ্বিতীয় ছক্কায় 4 আছে। 5 5, প্রথম ছক্কায় 5 আছে, দ্বিতীয় ছক্কায় 5 আছে। আর এই যে 6 6, প্রথম ছক্কায় 6 আছে, দ্বিতীয় ছক্কায় 6 আছে। তাহলে উভয় ছক্কায় একই সংখ্যা ওঠার সম্ভাবনা কয়টা হলো? 6টা। এই একটা, তারপর হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 6টা। তাহলে আমরা লিখতে পারি কি উভয় ছক্কায় একই সংখ্যা ওঠার অনুকূল লগ্নবিন্দু 6টি। অতএব নির্ণয়ের সমাধান 6/36। তো এটা যদি আমরা কাটি তাহলে 1/36 হবে। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান গেল। এবার 3 নম্বর প্রশ্নের সমাধানে আসি। 3 নম্বরে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, এই প্রশ্ন 3 নম্বরের মধ্যে সবগুলো সমাধান আছে। এক কথায় ছক্কার যতগুলো সমাধান দরকার, হ্যাঁ, যত ধরনের প্রশ্ন হয়ে থাকে সব ধরনের প্রশ্নের এই 3 নম্বরের মধ্যে আছে। তো 3 নম্বর প্রশ্নটা একটু পড়ি যে দুটি ঝোঁকশূন্য ছক্কা গড়াইয়া দেওয়া হলো, বা যাই বলুক না কেন, দুইটি ঝোঁকশূন্য ছক্কা বা এক জোড়া ছক্কা বা একটি ছক্কা 2বার, যে কথাটাই বলুক না কেন সব একই কথা বোঝাবে। হ্যাঁ, আগের প্রশ্নটা কি ছিল যে একটু দেখে আসি, একটি ছক্কা 2বার নিক্ষেপ করলে অথবা এক জোড়া ছক্কা নিক্ষেপ করলে, এই যে দুইটা কথা একই। আবার এখানে বলছে কি দুইটি ঝোঁকশূন্য ছক্কা গড়াইয়া দেওয়া হলো, তো ওইটা কিন্তু একই বোঝাচ্ছে। ঠিক আছে। তো 1 নম্বর যে প্রশ্ন সেটা বলছে কি প্রাপ্ত নমুনা ক্ষেত্র তৈরি করো। তো আগের প্রশ্নে যেভাবে নমুনা ক্ষেত্র তৈরি করছিলাম একদম সেম টু সেম এখানেও সেইভাবে নমুনা ক্ষেত্র তৈরি করব। তারপরে 2 নম্বর প্রশ্নে বলছে কি উভয় ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত, অর্থাৎ উভয় ছক্কায় 2 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তারপরে উভয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তারপর হচ্ছে উভয় ছক্কায় বা উভয় ছক্কার বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত। ঠিক আছে। তারপর হচ্ছে উভয় ছক্কার জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তারপর বলছে কি প্রথম ছক্কার জোড় বা প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত। 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর বলছে কি দ্বিতীয় ছক্কার জোড় এবং প্রথম ছক্কার বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত, অর্থাৎ 6 এবং 7 একই রকম, ওইটার বিপরীত এইটা। আচ্ছা, তারপরে দুটি উপাদানের সমষ্টি অর্থাৎ দুইটি ছক্কার দুইটি ছক্কার সমষ্টি 7 সংখ্যা ওঠার সম্ভাবনা কত। দুটি উপাদানের সমষ্টি 7 সংখ্যা ওঠার সম্ভাবনা কত। ঠিক আছে, দুইটা ছক্কা যোগ করে এর সমষ্টি 7 সংখ্যা ওঠার সম্ভাবনা কত সেইটা। তারপরে উভয় উপাদানের সমষ্টি বা উভয় ছক্কার সমষ্টি 11 সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তারপরের প্রশ্ন বলছে কি দুটি ছক্কার সমষ্টি 7 অথবা 11 সংখ্যা ওঠার সম্ভাবনা কত। পরের প্রশ্ন বলছে কি উভয় ছক্কার সমষ্টি 10 বা উহার অধিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত। 10 বা উহার অধিক, তো 10 তো হবেই, তার বেশি কত সেটা। তারপরে প্রশ্ন বলছে কি ছক্কা দ্বয়ের সমষ্টি 7-এর কম সংখ্যা ওঠার সম্ভাবনা কত, অর্থাৎ দুইটা ছক্কা যোগ করে 7-এর কম সংখ্যা ওঠার সম্ভাবনা কত সেটা। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ মান ওঠার সম্ভাবনা কত। দ্বিতীয় ছক্কার সংখ্যা, একটু ভালো করে বুঝি, দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ মান ওঠার সম্ভাবনা কত, অর্থাৎ দ্বিতীয় ছক্কা প্রথম ছক্কার দ্বিগুণ মান ওঠার সম্ভাবনা কত, সহজে যেটা আর কি। তারপর যে প্রশ্নটা সেটা বলছে কি প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ মান ওঠার সম্ভাবনা কত, অর্থাৎ দ্বিতীয় সংখ্যায় যদি 1 থাকে প্রথম ছক্কায় 2 হবে, দ্বিতীয় ছক্কায় যদি 2 থাকে প্রথম ছক্কায় 4 হবে। তো এইভাবে তো প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ মান ওঠার সম্ভাবনা কত। এই যে যতগুলো প্রশ্ন দরকার আমাদের সম্ভাবনার এই ছক্কার মধ্যে সবগুলো কিন্তু এর মধ্যে আছে। এখন প্রত্যেকটা একে একে আমরা সমাধান করব। ঠিক আছে। আচ্ছা, তো দুটি ঝোঁকশূন্য ছক্কা গড়াইয়া দেওয়া হলে মোট নমুনা বিন্দু বা এক জোড়া ছক্কা গড়াই দেওয়া দিলে মোট নমুনা বিন্দু বা একটি ছক্কা 2বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু। তো মোট নমুনা বিন্দুর সূত্র হচ্ছে 6 পাওয়ার n। তো n সমান কত হবে, 2 হবে এখন। ঠিক আছে, n সমান হচ্ছে 2, তাহলে 6 পাওয়ার n 2, তাহলে কয়টা হচ্ছে 36টা হচ্ছে মোট নমুনা বিন্দু পাচ্ছি। মোট নমুনা বিন্দু কয়টা, 36টি। এখন প্রাপ্ত নমুনা ক্ষেত্রটি হবে, তো পূর্বের অঙ্কে যেভাবে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করছি একদম সেম টু সেম ওই নমুনা ক্ষেত্রটাই এখানে, কোনো চেঞ্জ নেই। আগের যে নমুনা ক্ষেত্রটা তৈরি করছি যেভাবে একদম সেম টু সেম সেই নমুনা ক্ষেত্র এখানে বসিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা সরাসরি 2 নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করি। তো 2 নম্বর প্রশ্ন কি বলছে কি উভয় ছক্কা
2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত, প্রশ্নটা এমন বলছিল। আর সেই প্রশ্নটা আমরা এখানে সমাধান করছি কি, যে উভয় ছক্কার 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু 9টি। তো 2 দ্বারা যেহেতু বিভাজ্য সংখ্যা, তার মানে কি 2 কি জোড় সংখ্যা নাই, জোড় সংখ্যা। এখন আমরা জোড় যে ছক্কাগুলো আছে, যে নমুনা ক্ষেত্রগুলো আছে, তার মধ্যে গেলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন কিন্তু আমাদের কষ্ট করে বিজোড়ের মধ্যে যাওয়া লাগছে না। হ্যাঁ, কষ্ট করে এখানে বিজোড়ের মধ্যে যাওয়া লাগবে না। তো প্রশ্ন বলছে কি, উভয় ছক্কায় 2 দ্বারা, উভয় ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা, 9টা। তো আমরা একটু হিসাব করি যে উভয় ছক্কায় 2 দ্বারা বিভাজ্য। প্রথমের ছক্কায় আছে কত, 1 1, এটা কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না, 1 দ্বারা ভাগ করা যায়। দ্বিতীয় যেটা আছে সেটা আছে 2 আর 1। প্রথম ছক্কা আছে 2, কিন্তু দ্বিতীয় ছক্কা কত আছে, 1 আছে। তার মানে এখানে একটা ছক্কা 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, কিন্তু আরেকটা ছক্কা 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে বাদ যাবে। তারপরে 3 1, এটা যায় না, এটাও বাদ যাবে। 4 1, এটাও যায় না, এটাও বাদ যাবে। 5 1, এটাও কিন্তু ভাগ করা যায় না, অর্থাৎ প্রথম ছক্কা 5, দ্বিতীয় ছক্কা 1। আমাদের প্রশ্নে বলছে কি, উভয় ছক্কা 2 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে এটাও বাদ। 6 1, এটাও কিন্তু যায় না, এটাও বাদ দেব। এখন পরবর্তী কলামে চলে আসি, 1 2, এটা যায় না, এটা বাদ। পরেরটা আসি 2 2, এটা কিন্তু প্রথম ছক্কায় 2 দ্বারা ভাগ করা যায়, দ্বিতীয় ছক্কায় কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ প্রথম ছক্কার মানও কিন্তু 2, আবার দ্বিতীয় ছক্কার মানও কিন্তু 2, তার মানে এটা ভাগ করা সম্ভব। তাহলে কয়টা হলো, একটা। তারপর হচ্ছে 3 2, তো প্রথম ছক্কা 3, কিন্তু দ্বিতীয় ছক্কা কয়, 2, অর্থাৎ প্রথমটা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তো আমাদের প্রশ্নে বলছে কি, উভয় ছক্কায় 2 দ্বারা বিভাজ্য হতে হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা কত, তাহলে এটা বাদ। এই যে 4 2, এটা কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ প্রথম ছক্কা 4, দ্বিতীয় ছক্কা 2 আছে, অর্থাৎ এটা কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। তারপরে আছে 5 2, এটা কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা বাদ। এই যে 6 2, এটা কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। তার মানে এই কলামে আমরা মান পেলাম কয়টা, 3টা। সেই 3টা কোনটা কোনটা, 2 2, 4 2, আর হচ্ছে 6 2, এই 3টা একটু খেয়াল করবা। তারপরে হচ্ছে পরবর্তীতে চলে আসি, উভয় ছকে যেহেতু 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা সেটা বলছে, এই কলামে চলে আসি। প্রথমে 1 3, এটা বাদ, 2 3, এটা বাদ, 3 3, এটাও বাদ, 4 3, এটাও বাদ, 5 3, এটাও বাদ, 6 3, 6 3, 2 দ্বারা বিভাজ্য, এটা 6কে 3কে 2 দ্বারা বিভাজ্য না, সম্ভব না। 6কে 2 দ্বারা বিভাজ্য, এটা সম্ভব, কিন্তু এটা বাদ। কেন, এখানে একটা 6 আছে, একটা 3 আছে, তার মানে এই কলামটা বাদ। এখন এই কলামের মধ্যে কিন্তু আর 3টা পাবো না, সেটা কোনটা কোনটা, 1 4, এটা বাদ, প্রথমে বাদ। 2 4, এটা 2 দ্বারা বিভাজ্য, প্রথম ছক্কায় 2, দ্বিতীয় ছক্কায় 4 আছে, তার মানে 2 দ্বারা ভাগ করা যাবে। 3 4, এটা বাদ, এটা ভাগ করা যায় না 2 দ্বারা। 4 4, এটা কিন্তু ভাগ করা সম্ভব, 4কে 2 দ্বারা ভাগ করা যায়। 4 4 যেহেতু আছে, প্রথম ছক্কায় 2 দ্বারা ভাগ করা যায়, দ্বিতীয় ছক্কায় 2 দ্বারা ভাগ করা যায়। 5 4, এটা কিন্তু যায় না, এটা বাদ। 6 4, এটা কিন্তু যায়, তাহলে এই কলমে কয়টা পেলাম, 3টা। তাহলে আগের কলমে কয়টা পেয়েছিলাম, 3টা, এই কলমে কয়টা, 3টা। আর এটা যেহেতু বিজোড়, তো এটা আগেতেই বাদ দিয়ে দিলাম, এখানে আর সময় নষ্ট করছি না। এখন এই কলামে চলে আসি, 2 6, 1 6, এটা তো প্রথমেই বাদ যাবে, যেহেতু প্রথম ছক্কা 1 আর দ্বিতীয় ছক্কা 6। প্রথম ছক্কা 1 দ্বারা বিভাজ্য, দ্বিতীয় ছক্কা 6 দ্বারা বিভাজ্য, তার মানে এটা বাদ। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে 2 আর 6, তার মানে এটা হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায়, এটা নেওয়া যাবে। 3 6, এটা 2 দ্বারা ভাগ করা যায় না, এটা বাদ। 4 6, এটা 2 দ্বারা ভাগ করা যায়, প্রথম ছক্কায় 2 দ্বারা ভাগ করা যায়, আবার 6কেও 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটা নিতে পারবো। 5 6, এটা কিন্তু নিতে পারবো না, এটা বাদ। তারপর 6 6, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তাহলে কয়টা হলো, 9টা। তাহলে উভয় ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা, 9টা। এইভাবে হিসাব করে করে আমরা বের করব। তো নির্ণয় সম্ভাবনা অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু। তো অনুকূল নমুনা বিন্দু হচ্ছে 9টা, আর মোট নমুনা বিন্দু হচ্ছে 36টা, সমান হচ্ছে 1 4। যদি এটাকে কাটাকাটি করি 1 4 হবে, আর যদি তোমরা মনে করো যে ক্যালকুলেটর দিয়ে আমরা হচ্ছে দশমিক আকারে যে মানটা আসে সেই মানটা এখানে বসিয়ে দেবো, তাও পারবা। 2 নম্বর প্রশ্ন গেল। একদম সেমভাবে উভয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত সেটা বের করতে হবে। হ্যাঁ, তো 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এখানে উভয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু হচ্ছে 4টা। তো 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 3 দ্বারা বিভাজ্য হতে হলে কোন মানগুলো নিতে হবে, উভয় ছক্কায় 3 দ্বারা। প্রথম যে কলামটা আছে এর মধ্যে কিন্তু পাবো না, তারপর হচ্ছে দ্বিতীয় যে কলামটা আছে এর মধ্যে কিন্তু পাবো না, এই তৃতীয় কলাম যেটা আছে সেটার মধ্যে কিন্তু পাবো। উভয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কয়টা, 4টা। তো এই যে তৃতীয় যে কলামটা আছে এখানে পাবো, সেটা কোনটা, 1 3। তো প্রথম ছক্কায় 1 দ্বারা বিভাজ্য,
কিন্তু দ্বিতীয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য, এটা নিতে পারছি না। পরেরটা আছে 2 3, প্রথম ছক্কা 2 দ্বারা বিভাজ্য কিন্তু দ্বিতীয় ছক্কা 3 দ্বারা বিভাজ্য, এটাও নিতে পারছি না। পরে দেখি 3 3, অর্থাৎ প্রথম ছক্কা 3 আছে এবং দ্বিতীয় ছক্কাও 3 আছে, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য, এটা নিতে পারছি। তারপরে আছে কত 4 3, এটা নিতে পারছি না। তারপর আছে 5 3, এটাও নিতে পারছি না। এই যে 6 3 আছে, প্রথম ছক্কায় 3 দ্বারা ভাগ করা যায়, দ্বিতীয় ছক্কায় কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই কলাম থেকে আমরা 2টি মান পাবো, 2টা নিলাম। তারপরের যে কলামটা আছে এটা সম্পূর্ণ বাদ যাবে, এখানে কিন্তু প্রথম ছক্কায় তোমার উভয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য আসবে না। তারপরে এখানেও আসবে না, আসবে হচ্ছে এই যে এই কলামে, অর্থাৎ ষষ্ঠ কলামে আবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো। সেটা হচ্ছে কোনটা? 3 আর 6 পাবো, আর হচ্ছে 6 আর 6 পাবো, আর বাদ বাকি আর পাবো না। তোমরা যদি এটা হিসাব করো তাহলেই বুঝতে পারবা। তাহলে কয়টা পেলাম? 4টা। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কি উভয় ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 4টি। তো 3 দেওয়ার সম্ভাবনা অনুকূল নমুনাবিন্দু বাই মোট নমুনাবিন্দু, তো 4 উপরে রাখলাম, নিচে মোট নমুনাবিন্দু 36 লিখলাম। লেখার পরে এটা যদি কাটাকাটি করি 1 এর 9 আসবে, 4 নং 36, তাহলে 1 এর 9। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি যে উভয় ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? উভয় ছক্কায় বিজোড়, তো জোড় বিজোড় এটা তো আমরা ভালো করেই চিনি, তো এই প্রশ্নে বলছে কি বিজোড় সংখ্যা। তো এখানে কয়টা পাইছি? 9টা পাইছি। হ্যাঁ, তো কোন 9টা, সেই 9টা আমরা নমুনা ক্ষেত্র থেকে দেখে আসি। উভয় ছক্কায় বিজোড়, তো বিজোড় যেহেতু বলছে তাহলে উভয় ছক্কায় বিজোড় 1 1, এটা কিন্তু বিজোড়। 2 1, প্রথম ছক্কা জোড় দ্বিতীয় ছক্কা বিজোড়, এটা বাদ। 3 1, এটা প্রথম ছক্কা বিজোড় দ্বিতীয় ছক্কা বিজোড়, তাহলে এটা নিতে পারি। 4 1, প্রথম ছক্কা জোড় দ্বিতীয় ছক্কা বিজোড়, এটা বাদ। এই যে 5 1, তাহলে প্রথম ছক্কা বিজোড় দ্বিতীয় ছক্কা বিজোড়, তাহলে প্রথম কলাম থেকে আমরা 3টি মান পাবো। ঠিক আছে, তারপরে দ্বিতীয় ছক্কায় কয়টা মান পাবো? প্রথম ছক্কায় কত, কি প্রশ্নটা ভুলে গেলাম নাকি? উভয় ছক্কায় বিজোড়, হ্যাঁ উভয় ছক্কায় বিজোড়। তা উভয় ছক্কায় বিজোড় হবে, তো এখানে জোড়ের লাইনের ভিতরে কিন্তু উভয় ছক্কায় আমরা বিজোড় পাবো না, তাহলে এই কলামটা সম্পূর্ণই বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলাম। তো এই যে বিজোড়ের মধ্যে এখানে কিন্তু আবার পাবো 1 3 পাবো, তারপর হচ্ছে 3 3 পাবো, 5 3 পাবো, তাহলে কয়টা হলো? 6টা। এই যে জোড়ের এর মধ্যে কিন্তু আমরা পাবো না উভয় ছক্কায় বিজোড়, এই জায়গাটা পাবো, এই জায়গাটা 3টা পাবো, সেটা কোনটা? 2 5 5 5 আর হচ্ছে 3 5 পাবো, তাহলে কয়টা হলো? 9টা। তাহলে আমরা এখানে লিখবো কি উভয় ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু কয়টা? 9টা। তাহলে নির্ণয় সম্ভাবনা অনুকূল নমুনাবিন্দু বাই মোট নমুনাবিন্দু সমান 1 এর 4। 4 নম্বর প্রশ্নের সমাধান শেষ। 5 নম্বর প্রশ্নে আসি। উভয় ছক্কায় জোড় সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 9টা, অর্থাৎ বিজোড় যদি 9টা পেয়ে থাকি তো জোড়ও কিন্তু আমরা 9টাই পেয়ে থাকবো। ঠিক আছে, এটা কি আর দেখানোর প্রয়োজন আছে? আমি মনে করি দেখানোর কোনো প্রয়োজন নেই। তারপরেও আমি একটু দেখিয়ে আসি। সবাই তো আর খুব ভালো নাই, অনেকে দুর্বল আছে, তো কিভাবে এখন জোড় সংখ্যাগুলো বের করব? হ্যাঁ, তো সেটা অনেক কনফিউজ হয়ে যাবে। তো আমি একটু দেখিয়ে আসি যে উভয় ছক্কায় জোড় সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু কয়টা। তো জোড়ের যে কলামগুলো আছে তার মধ্যে কিন্তু আমরা উভয় ছক্কায় জোড় পাবো। তো এখানে প্রথম ছক্কা জোড় বিজোড় সবই আছে, কিন্তু দ্বিতীয় ছক্কা সবই বিজোড়, এটা বাদ দিয়ে দেব। হ্যাঁ, তো এখানে প্রথম ছক্কার জোড় বিজোড় সবই আছে এবং দ্বিতীয় ছক্কায় সবই জোড় আছে, তার মানে এখান থেকে আমরা 3টি মান পাবো। উভয় ছক্কায় জোড় 2 2, একটা 4 2, এই একটা 6 2, এই একটা, তাহলে 3টা মান পেলাম। এই 3 নম্বর কলামে এখানে কিন্তু প্রথম ছক্কায় জোড় বিজোড় সবই আছে, কিন্তু দ্বিতীয় ছক্কায় শুধুমাত্র বিজোড় সংখ্যা আছে, সেটা কি 3, তার মানে এটা আমরা জোড় পাচ্ছি না, এটা বাদ। এই যে চতুর্থ যে কলামটা আছে, প্রথম ছক্কায় কিন্তু জোড় বিজোড় সবই আছে 1 থেকে 6 পর্যন্ত, মানে কি এখানে জোড়ও আছে বিজোড়ও আছে, কিন্তু দ্বিতীয় ছক্কায় সব 4 আছে, তার মানে এখান থেকে আমরা কি পাবো? জোড় বিজোড় পাবো। তাহলে জোড়, তাহলে প্রথম ছক্কায় জোড় কত? 2, দ্বিতীয় ছক্কায় জোড় কত? 4, তো এটা পাবো। এই 4 4 এটা পাবো, 6 4 এটা পাবো, তাহলে কয়টা হলো? 6টা। আর এটা প্রথম ছক্কায় জোড় বিজোড় সবই আছে, কিন্তু দ্বিতীয় ছক্কায় সবই বিজোড়, তার মানে এটা বাদ। এবার 6 নম্বর কলামে আসি। প্রথম ছক্কায় জোড় বিজোড় সবই আছে, শুধুমাত্র দ্বিতীয় ছক্কায় 6 আছে, সেটা কি? জোড় সংখ্যা, তার মানে এখানে আমরা কি পাবো? জোড় সংখ্যা 3টা পাবো, 2 6 4 6 এবং 6 6, তো কয়টা হলো? 9টা হলো। তো এইভাবে হিসাব করে করে আমরা বের করব। তাহলে জোড় বিজোড় সব চলে গেল। তো উভয় ছক্কায় জোড় সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 9টি, নির্ণয় সম্ভাবনা 9 36 1 এর 4। এই হচ্ছে 5 নম্বর প্রশ্নের সমাধান। এই 5 নম্বর প্রশ্ন পর্যন্ত আমি কি বোঝাতে পারছি? একটু আমাকে জানাও।
আচ্ছা, গেল। পরেরটা আসে, একটু ভালো করে বোঝাই প্রশ্নটা, যে প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? প্রশ্নটা এইটা, যে উভয় আচ্ছা প্রথম ছক্কায় জোড় হতে হবে এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় হতে হবে। তো উভয় হচ্ছে প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো আমরা এখানে সমাধান লিখছি কি, প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার অনুকূল নমুনা কয়টা? 9টা। তো প্রথম ছক্কা আর দ্বিতীয় ছক্কা, প্রথম ছক্কা কিন্তু অবশ্যই জোড় হতে হবে। তো প্রথম ছক্কা কোথায় থাকে? সবগুলো বামে থাকে, তো সেখানে জোড় বিজোড় সবই আছে। আর প্রথম ছক্কায় জোড় হতে হবে এবং দ্বিতীয় ছক্কায় কি? দ্বিতীয় ছক্কায় হচ্ছে বিজোড় হতে হবে। হ্যাঁ, তাই তো প্রশ্নটা? হ্যাঁ, প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় হতে হবে। তো প্রথম ছক্কায় জোড় আর দ্বিতীয় ছক্কায় বিজোড়, তো দ্বিতীয় ছক্কা কোনটা আমরা জানি? এই যে সারিতে যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু দ্বিতীয় ছক্কা, আর এই যে কলামে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম ছক্কা। তো প্রথম ছক্কা এই যে জোড় বিজোড় সবই এখানে আছে। আর এই যে একটা, এটা হচ্ছে দ্বিতীয় ছক্কার মান, সেটা এক প্রত্যেকটা ছক্কার সাথেই আছে, তাহলে এটা কিন্তু বিজোড় মান। তাহলে প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড়, তাহলে প্রথম ছক্কায় জোড় কত? 2, এক কত? বিজোড়। প্রথম ছক্কায় জোড় কত? 4, এক কত? বিজোড়। 3 আর 1, প্রথম ছক্কায় কিন্তু এটা বিজোড় হয়ে যাচ্ছে, এটা বাদ। আমাদেরকে খেয়াল করতে হবে যে প্রথম ছক্কায় কি জোড় না বিজোড় বলছে? প্রথম ছক্কায় জোড় বলছে, তাহলে প্রথম ছক্কায় অবশ্যই জোড় হতে হবে এবং দ্বিতীয় ছক্কায় অবশ্যই বিজোড় হতে হবে। তাহলে এই যে 6 হচ্ছে প্রথম ছক্কা, এটা হচ্ছে জোড়, আর 1 হচ্ছে বিজোড় দ্বিতীয় ছক্কা। তাহলে এখান থেকে কয়টা পেলাম? 3টা। তো এখানে দ্বিতীয় ছক্কার মান কত? জোড়। তো আমাদের দ্বিতীয় ছক্কার মান হতে হবে বিজোড়, তার মানে এই কলামে আমরা একটা মানও পাবো না, এটা বাদ। তারপরে এখানে প্রথম ছক্কা জোড় বিজোড় সবই আছে, কিন্তু দ্বিতীয় ছক্কা কত আছে? 3, সেটা কি? বিজোড়। তো এখান থেকে কিন্তু আমরা 3টা মান পাবো, সেটা কোনটা? এই যে 2 আর 3, প্রথম ছক্কায় জোড় হচ্ছে 2, দ্বিতীয় ছক্কা 3 বিজোড়। তারপর হচ্ছে 4 আর 3, প্রথম ছক্কা জোড় হচ্ছে 4 আর দ্বিতীয় ছক্কা বিজোড় হচ্ছে 3। তারপর হচ্ছে প্রথম ছক্কা জোড় হচ্ছে 6 আর হচ্ছে বিজোড় হচ্ছে কত? 3। এখানে প্রথম ছক্কা জোড় বিজোড় সবই আছে বাম পাশে, এবং ডান পাশে কি আছে? শুধুমাত্র জোড় সংখ্যা আছে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যার মান হচ্ছে জোড়, তার মানে এখান থেকে আমরা পাবো না। এই জায়গায় আসি, প্রথম ছক্কায় জোড় বিজোড় সবই আছে, আর দ্বিতীয় ছক্কায় অনলি 5 আছে, সেটা কি? বিজোড়। তার মানে এখান থেকেও কিন্তু আমরা প্রথম ছক্কায় জোড় 2 পাচ্ছি, বিজোড় 5 পাচ্ছি, একটা গেল, জোড় 1 4 আর বিজোড় কত? 5, 2টা গেল, তারপর হচ্ছে জোড় 6 বিজোড় কত? 5, 3টা গেল। তাহলে কয়টা পেলাম? এই ঘর থেকে 3টা, এই ঘর থেকে 3টা, আর এখান থেকে 3টা। এই 3টা কলাম থেকে 3 3, 3 থেকে 9টা। ঠিক আছে, আর বাদ বাকি আর মিলবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু 9টি, অতএব নির্ণয়ের সম্ভাবনা অনুকূল নমুনা বিন্দু বা মোট নমুনা বিন্দু সমান 1/4 হয়ে গেল। পরের প্রশ্ন দেখি, দ্বিতীয় ছক্কার জোড় এবং প্রথম ছক্কার বিজোড় সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু 9টি। তো এই যে 6 নম্বর প্রশ্ন আর 7 নম্বর প্রশ্ন একই। 6 নম্বর প্রশ্ন বলছে কি, প্রথম ছক্কায় জোড় হতে হবে এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় হতে হবে। আর পরের যে প্রশ্ন 7 নম্বর, সেটা বলছে কি, দ্বিতীয় ছক্কায় জোড় হতে হবে এবং প্রথম ছক্কায় বিজোড়, অর্থাৎ প্রথম ছক্কায় বিজোড় হতে হবে এবং দ্বিতীয় ছক্কায় জোড় হতে হবে। তো ওইভাবে হিসাব করে করে আমরা বের করে দেবো। তারপরে এখানে কিন্তু অনুকূল নমুনা বিন্দু কয়টা পাবো? 9টা পাবো। নির্ণয়ের সম্ভাবনা 9/36টি, তো এখানে 1/4 পাবো। আশা করি বুঝতে পারছি এটাও, যে দ্বিতীয় ছক্কায় জোড়, অর্থাৎ দ্বিতীয় ছক্কার মানটা হতে হবে জোড় হতে হবে, আর প্রথম ছক্কার মানগুলো হচ্ছে কি হতে হবে? বিজোড় হতে হবে। প্রথম ছক্কার মান হচ্ছে বিজোড় হতে হবে এবং দ্বিতীয় ছক্কার মান হচ্ছে জোড় হতে হবে, যেটা আর কি আমরা এই যে 6 নম্বর যেভাবে ওখান থেকে সমাধান করিলাম ওইভাবে আমাদেরকে হিসাব করে করে বের করতে হবে। তো নির্ণয়ের সম্ভাবনা 9/36, তো 1/4 হয়ে গেল। আচ্ছা, তারপরের প্রশ্ন আসি, দুটি উপাদানের সমষ্টি 7 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? দুইটা উপাদানের সমষ্টি 7 সংখ্যা, অর্থাৎ প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা যোগ করে তার সমষ্টি আমরা 7 পাবো কয়টা, সেইটা আমরা বের করব। তো এখানে কয়টি পেয়েছি? 6টি পেয়েছি। দুইটি উপাদানের সমষ্টি 7 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু 6টি। তো কোন 6টি একটু দেখি, ভালো করে খেয়াল করি। দুটি উপাদানের সমষ্টি, সমষ্টি মানে কি? যোগ, অর্থাৎ প্রথম ছক্কার মান আর দ্বিতীয় ছক্কার মান যোগ করে আমরা 7 পাবো। ঠিক আছে, তো আমরা প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা যোগ করে আসি যে 7 পাই কিনা। তো এই যে প্রথম যে কলামটা আছে, এখানে যে 5 আর 1 যোগ করলে 6 হয়, 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়, 3 আর 1 যোগ করলে 4 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। কিন্তু একদম শেষে যে মানটা আছে 6 আর 1 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে একটা পেয়ে গেলাম। ঠিক আছে, পরের কলামে চলে আসি।
পরের কলমে 1 আর 2 যোগ করলে 3 হয়, 2 আর 2 যোগ করলে 4 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয়। এই 5 আর 2 যোগ করলে কত হয় 7 হয়, আর 6 আর 2 যোগ করলে কত হয় 8 হয়। এটা আবার বেশি হয়ে যায়, যেহেতু আমাদের বলছে কি উভয় ছক্কার সমষ্টি 7 হতে হবে। তাহলে এখানে 6 আর 1 যোগ করলাম 7 হলো, এই কলমে 5 আর 2 যোগ করলে 7 হয়, তো দুইটা অলরেডি পেয়ে গেলাম। তৃতীয় কলমে আসি, 1 আর 3 যোগ করলে 4, 2 আর 3 যোগ করলে 5, 3 আর 3 যোগ করলে 6, 4 আর 3 7, 3 আর 4 আর 3 7। তাহলে এই যে 4 আর 3 কত হলো 7 পেয়ে গেলাম। 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়, বেশি হয়ে যায়, তো বেশি তো আর আমাদের দরকার নেই, আমাদের কি হতে হবে 7 হতে হবে। প্রথম ছক্কা আর দ্বিতীয় ছক্কার মান যোগ করে 7 হতে হবে। তাহলে এটা বাদ, 6 আর 3 যোগ করলে কত হয় তোমার 9 হয়, এটাও বেশি হয়ে যায়, এটাও বাদ। তাহলে এই যে এখান থেকে পেলাম কত 4 আর 3 যোগ করে 7, তাই 3টা হয়ে গেল। পরে আসি 4 আর 1 যোগ করলে 5 হয়, 2 আর 4 যোগ করলে 6 হয়, 3 আর 4 যোগ করলে কত হয় 7 হয়, তো 3 আর 4 7 পেয়ে গেলাম। আর 4 আর 4 যোগ করলে 8 হয়, বেশি হয়ে যায়, এটা দরকার নেই। 5 আর 4 যোগ করলে 9 হয়, বেশি হয়ে যায়, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। আচ্ছা, পরেরটা আসে, 1 আর 5 যোগ করলে 6 হয়, দরকার নেই, কম হয়ে যাচ্ছে। 2 আর 5 যোগ করলে 7 হয়, হ্যাঁ এটা নেওয়া যাবে। তারপরে 3 আর 5 যোগ করলে 8 হয়, বেশি আছে, নেওয়ার দরকার নেই। তাহলে 2 আর 5 আজ যাচ্ছে না, 2 আর 5 পর্যন্তই থাকে, তো এটা নেওয়া যায়। পরেরটা এই যে 1 আর 6 যোগ করলে কত হয় 7 হয়, কিন্তু 2 আর 6 যোগ করলে কত হয় 8 হয়, তো পরের দিকে আর যাচ্ছে না, ওইটার ক্রমে হচ্ছে বাড়তে থাকবে। তাহলে কয়টা পাচ্ছি কোন হিসাব করো। এই যে 1 আর 6 যোগ করলে কত হয় 7, 2 আর 5 যোগ করলে হয় 7, 3 আর 4 যোগ করলে হয় 7, 4 আর 3 যোগ করলে হয় 7, 5 আর 2 যোগ করলে হয় 7, আর 6 আর 1 যোগ করলে হয় কত 7। তাহলে কয়টা পেলাম মান 6টা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে দুটি উপাদানের সমষ্টি 7 সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 6টি। অতএব নির্ণয়ের সম্ভাবনা অনুকূল নমুনাবিন্দু 6টা আর মোট নমুনাবিন্দু 36টা সমান 1/36টা। ওকে, আচ্ছা গেল। তারপরে এই যে প্রশ্নটা, উভয় উপাদানের সমষ্টি 11 সংখ্যা ওঠার সম্ভাবনা কত, প্রশ্ন বলছে যে ওই যে আগের প্রশ্নটা যেভাবে সমাধান করলাম যে উভয় ছক্কার সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা কত, একদম সেমভাবে উভয় উপাদানের সমষ্টি 11 সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তো 11 সংখ্যা ওঠার সম্ভাবনা দুইটা, তো কোন দুইটা আমরা একটু হিসাব করে আসি। 11 অর্থাৎ প্রথম ছক্কার মান আর দ্বিতীয় ছক্কার মান যোগ করে আমরা 11 পাবো। তো 11 প্রথম দিকে এগুলো তার যোগ করে পাবো না, তো এগুলো বাদ, একদম লাস্টের দিকে চলে আসি। লাস্টে কোন দিকে, এই যে এখানে যেখানে বেশি মান আছে, 6 আর 6 যোগ করলে কত হয় 12, বেশি হয়ে যায়, বাদ। 5 আর 6 যোগ করলে কত হয় 11 হয়, এটা নিতে পারছি, ঠিক আছে। আর এই যে 4 আর 6 যোগ করলে কত হয় 10 হয়, এটা আবার 11 কম হয়ে যায়, এটা বাদ। তারপরে 3 আর 6 যোগ করলে কত হয় 9 হয়, এটাও কিন্তু কম হয়ে যায়। এখন 2 আর 6 যোগ করলে 8 হয়, 1 আর 6 যোগ করলে কত হয় 7, এটাও কম হয়ে যায়, বাদ। আমাদেরকে লাগবে কত, প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কার মান যোগ করে 11 লাগবে। তো এই 5 আর 6 যোগ করলে কত হয় 11, তো একটা এখান থেকে পেলাম। আর এখানে এই যে 6 আর 5 যোগ করলে 11 হয়, এটা পেলাম। তাহলে দুইটা হলো, 5 আর 5 যোগ করলে কত হয় 10 হয়, কম হয়ে যাচ্ছে, এটা বাদ। 4 আর 5 যোগ করলে কত হয় 9 হয়, এটাও কম হয়ে যাচ্ছে, এটাও বাদ। এই যে 6 আর 4 যোগ করলে কত হয় 10, আর পাওয়া যাবে না, ঠিক আছে, শুধুমাত্র এই দুইটাই পাওয়া যাবে 11। প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কার মান যোগ করলে 11 পাচ্ছি এখানে একটা, আর এই যে 5 আর 6 যোগ করলে 11 পাচ্ছি, তার মানে কয়টা দুইটা। তো উভয় উপাদানের সমষ্টি বা উভয় ছক্কার সমষ্টি 11 সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু দুইটা, অতএব নির্ণয় সম্ভাবনা 2/36 সমান 1/18টা। ওকে ফাইন। আচ্ছা, এবার পরের প্রশ্ন আসি, দুটি সংখ্যার সমষ্টি 7 অথবা 11 সংখ্যা ওঠার সম্ভাবনা কত। দুটি ছক্কার সমষ্টি 7 অথবা 11 সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তো এই যে 9 নম্বর আছে কত, 8 নম্বর প্রশ্ন আর 9 নম্বর প্রশ্ন কয়টা পাইছিলাম। 9 নম্বর প্রশ্নে 7 সংখ্যা ওঠার সমষ্টি কয়টা পাইছিলাম 6টা, আর 9 নম্বর প্রশ্নে 11 উভয় সংখ্যার সমষ্টি 11 পাইছিলাম কয়টা, দুইটা। আর এখানে কি বলছে, দুইটি সংখ্যার সমষ্টি 7 অথবা 11 সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তাহলে 7, উভয় ছক্কার সমষ্টি 7 হতে হবে এবং উভয় ছক্কার সমষ্টি 11 হতে হবে, এমন ছক্কার সম্ভাবনা কত, বা এমন ছক্কার অনুকূল নমুনাবিন্দু কয়টা সেটা আমরা বের করবো। 7, উভয় ছক্কার সমষ্টি 7 সংখ্যা ওঠার সম্ভাবনা আমরা 6টা পাবো না, যেটা আর কি আমরা এই যে 8 নম্বর প্রশ্নের মধ্যে পাইছি। আর উভয় ছক্কার সমষ্টি 11 আমরা 2টা পাবো না, যা আর কি আমরা এই যে 9 নম্বর প্রশ্নের মধ্যে পাইছিলাম। তাহলে উভয় ছক্কার সমষ্টি 7 অথবা 11 সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু 8টি। তাহলে অতএব নির্ণয়ের সম্ভাবনা 8/36 সমান 2/9, 2/9, অর্থাৎ 4 নং 36 হয় আর 4 দুগুণে 8 হয়, এটা কাটলি, ঠিক আছে। একটু সিস্টেম মতন বুঝে বুঝে করলে অঙ্কের মতো এত মজার কোনো বিষয় নেই।
আচ্ছা, পরের প্রশ্নে আসি। উভয় ছক্কার সমষ্টি 10 বা উহার অধিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? উভয় ছক্কার সমষ্টি 10 তো হতেই হবে এবং 10-এর বেশি হতে হবে। 10-এর নিচে হওয়া যাবে না, এমন সংখ্যার সম্ভাবনা কত? তো উভয় ছক্কার সমষ্টি 10 বা উহার অধিক সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু হচ্ছে 6টা। তো কোন 6টা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, যেহেতু 10 বলেছে এবং 10-এর অধিক, 6 আর 6 যোগ করলে 12 হয়। তো এটা 10-এর বেশি আছে, এটা নেওয়া যাবে। আর 5 আর 6 যোগ করলে কোথায় 11 হয়, এটা কিন্তু 10 এবং 10-এর বেশি আছে, এটাও নেওয়া যাবে। আর 4 আর 6 যোগ করলে কত হয়, 10 হয়। তো আমাদের কি বলছে, উভয় ছক্কার সমষ্টি 10 বা 10-এর অধিক, তার মানে 4 আর 6 যোগ করলে 10 হয়। তো 10 তো নিতেই হবে এবং 10-এর বেশি হলেও নিতে হবে সেটা। তো এটাও নেওয়া যায়। তাহলে এখান থেকে কয়টা পেলাম, 3টা। 3 আর 6 যোগ করলে কত হয়, 9 হয়। তো 9 মানে কি 10-এর থেকে কম, এটা নেওয়া যাবে না, এটা বাদ। তাহলে এখান থেকে কয়টা পেলাম, 3টা, এই 3টা। আর এই যে 6 আর 5 যোগ করলে কত হয়, 11, তাহলে এইটা নেওয়া যাবে। আর 5 আর 5 যোগ করলে কত হয়, 10 হয়, এটাও নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে কয়টা হলো, 6 আর 2 5টা। আর এই যে 4 আর 5 যোগ করলে কত হয়, 9 হয়, কম হয়ে যায়, এটা নেওয়া যাবে না। তারপরে এই যে 6 আর 4 যোগ করলে কত হয়, 10 হয়, এটা নেওয়া যাবে। আর এই যে 5 আর 4 যোগ করলে কত হয়, 9 হয়, তো 10-এর কম হয়ে যায়, এটা নেওয়া যাবে না। তাহলে 6 আর 4, এই একটা, এই একটা, এই একটা, 3টা, আর এখানে 2টা, আর এই একটা, তাহলে কয়টা হলো, 6টা। ঠিক আছে, তাহলে উভয় ছক্কার সমষ্টি 10 বা 10-এর অধিক সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু 6টা। অতএব নির্ণয়ের সম্ভাবনা 6/36 সমান কত, 1/36টা। তারপরের প্রশ্নে আসি। ছক্কাদ্বয়ের সমষ্টি 7-এর কম সংখ্যা ওঠার সম্ভাবনা কত? অর্থাৎ প্রথম ছক্কা আর দ্বিতীয় ছক্কা যোগ করব, যোগ করে 7-এর কম হতে হবে। 7-এর বেশি হওয়া যাবে না, অথবা 7ও হওয়া যাবে না, 7-এর কম হতে হবে। এমন ছক্কার অনুকূল নমুনা বিন্দু 15টা। 7-এর কম, 7-এর কম হচ্ছে 15টা হবে। তো ছোটোর দিকে আমরা হিসাব করি যে কোথায়, এই যে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, আর 6 আর 1 কত হয়ে যায়, 7 হয়ে যায়। তো 7-এর কম, তো 7 হলে নেওয়া যাবে না, 7-এর কমই রাখতে হবে। কমের কথা যখনই বলবে সব সময় কম রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কয়টা পাচ্ছি, 5টা। আর এখান থেকে 1 আর 2 যোগ করলে 3, 4, এখানে হচ্ছে 5, এখানে 6, তাহলে এখানে 4টা পেলাম, এখানে 5টা, কয়টা হলো, 4 আর 5, তো 4 আর 5 9টা, 9টা। তারপরে এখান থেকে 3টা পাবো না, 9 আর 3 কয়টা, 12টা, 12টা। এখান থেকে কয়টা পাবো না, এখান থেকে হচ্ছে 2টা, 12 13 14টা, 14টা। আর এখান থেকে একটা, এই যে এটা 15টা। অর্থাৎ উভয় ছক্কার সমষ্টি 7-এর কম হতে হবে, 7 হওয়া যাবে না, 7-এর কম। এই হচ্ছে 15টা, আমরা অনুকূল নমুনা বিন্দু পেলাম। উভয় ছক্কার সমষ্টি 7-এর কম সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা, 15টা। নির্ণয়ের সম্ভাবনা অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু সমান 5/12। ওকে, আচ্ছা। এখন এই দুইটা প্রশ্নে একটু আমাদেরকে কনফিউজ করে তোলে, সেইটা কি, এই যে এইটা খুব ভালো করে বুঝতে হবে। 13 নম্বর প্রশ্ন, যে দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ মান ওঠার সম্ভাবনা কত? অর্থাৎ দ্বিতীয় ছক্কা প্রথম ছক্কার দ্বিগুণ হতে হবে। এক কথায় মানে সহজে, দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ মান হতে হবে। অর্থাৎ দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ, প্রথম ছক্কার থেকে দ্বিতীয় ছক্কার মানটা দ্বিগুণ হতে হবে। অর্থাৎ প্রথম ছক্কা যদি 1 হয়, দ্বিতীয় ছক্কা হতে হবে কত, 2। প্রথম ছক্কায় যদি 2 হয়, দ্বিতীয় ছক্কা হতে হবে 4। প্রথম ছক্কায় যদি 3 হয়, দ্বিতীয় ছক্কা হতে হবে 6। এমন নমুনা বিন্দু হচ্ছে 3টা। যে দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ মান ওঠার অনুকূল নমুনা বিন্দু 3টা। তো কোন 3টা আমরা একটু দেখি। প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার দ্বিগুণ, দ্বিতীয় ছক্কার দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় ছক্কা যদি 1 হয়, প্রথম ছক্কা হবে 2। ঠিক আছে, তো এখানে যদি আমরা খেয়াল করি, এই যে দ্বিতীয় ছক্কা কিন্তু 1, প্রথম ছক্কা কত, 2। তাহলে প্রথম ছক্কা যদি 1 হয়, তার দ্বিগুণ প্রথম ছক্কা কত আছে, 2 আছে, তার মানে এটা নিতে পারছি। তারপরে 3 গুণ 4 গুণ এটা কিন্তু নেওয়া যাবে না, শুধুমাত্র দ্বিগুণ হতে হবে, দ্বিতীয় ছক্কার থেকে প্রথম ছক্কার মানটা দ্বিগুণ হতে হবে। তো এখানে নিতে পারছি। তারপরে এই যে এখানে যদি আসি, 4 আর 2 যদি হিসাব করি, দ্বিতীয় ছক্কা 2 কিন্তু প্রথম ছক্কা কত, 4, তার মানে কি দ্বিতীয় ছক্কার মান 2 আছে, তার দ্বিগুণ হচ্ছে 4, হয়ে গেল, এটা নিতে পারছি। তারপরে যদি আমরা
আর কোথায় যদি এই জায়গাটা আসি 6 আর 3 এই জায়গায় যদি আসি তাহলে দ্বিতীয় ছক্কা কত 3, কিন্তু প্রথম ছক্কা কত 6, তাহলে 3-এর ডাবল কিন্তু হচ্ছে 6। তাহলে প্রথম ছক্কার দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার দ্বিগুণ মান ওঠার সম্ভাবনা কত 3টা, আর কিন্তু পাবো না দ্বিগুণ মান। ঠিক আছে, তো এখানে আমরা লিখব কি যে দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ মান ওঠার সম্ভাবনা কত। দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ মান, সরি একটু মনে হচ্ছে উল্টাপাল্টা করে আসছে। দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ, প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ প্রথম সংখ্যা যদি 1 হয় দ্বিতীয় সংখ্যা হতে হবে 2। হ্যাঁ, এটাই হবে, ওটা আমি জাস্ট উল্টা করে এখানে আসছে যে দ্বিতীয় ছক্কার সংখ্যা, প্রশ্নের ভাষাগত দিকটা একটু বুঝতে হবে যে দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার দ্বিগুণ, প্রথম ছক্কার দ্বিগুণ সংখ্যা ওঠার সমান কত, অর্থাৎ প্রথম ছক্কা যদি 1 হয় প্রথম ছক্কার সংখ্যার দ্বিগুণ মান হতে হবে দ্বিতীয় ছক্কা। তাহলে প্রথম ছক্কা যদি 1 হয় দ্বিতীয় ছক্কা হতে হবে কত 2। তাহলে দেখে আসি আরেকবার, একই সিস্টেম, শুধুমাত্র আমি একটু উল্টা পাল্টা করে ফেলছি। তো প্রথম ছক্কা যদি 1 হয় দ্বিতীয় ছক্কা কত হবে 2 হতে হবে। তো কই এখানে আছে, এখানে নাই। প্রথম ছক্কা যদি 1 হয় দ্বিতীয় ছক্কা হতে হবে 2, এই যে এইটা আছে, এখানে নিতে পারে। আর প্রথম ছক্কা যদি 2 হয়, হ্যাঁ প্রথম ছক্কা যদি 1 হয় দ্বিতীয় ছক্কা 2, তারপর হচ্ছে প্রথম ছক্কা কই আর কই এখানে আর নেই, তারপরে হচ্ছে এখানে, হ্যাঁ এখানেও আর নেই, তারপর এই যে এখানে আছে প্রথম ছক্কা 2 দ্বিতীয় ছক্কা কত 4, এই জায়গাটা আছে, এই জায়গায় গেল, তারপর হচ্ছে এই যে এই জায়গাটা আছে 3 আর 6, প্রথম ছক্কা 3 দ্বিতীয় ছক্কা কত 6, তাহলে 3টা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যা দ্বিগুণ মান ওঠার অনুকূল লম্বা বিন্দু কয়টা 3টা, তো নির্ণয়ের সম্ভাবনা 3/36 সমান 1/12। একদম সেম প্রশ্ন, এটা হচ্ছে এই যে 14 নম্বর প্রশ্ন। প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ মান ওঠার সম্ভাবনা কত 3টা, যেটা আর কি আগে যেভাবে আমি দেখে আসলাম ওইটা আর কি। প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যা দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় ছক্কার থেকে প্রথম ছক্কার মানটা কী হবে দ্বিগুণ হতে হবে, প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ হতে হবে। হ্যাঁ, তো প্রথম যেটা আমি বোঝাচ্ছিলাম ওইটা আর কি। তো এখানে কয়টা পাবেন, 3টা পাবেন, নির্ণয়ের সম্ভাবনা 3/36 সমান 1/12। তাহলে এই যে 3 নম্বর যে প্রশ্নটা আমরা সমাধান করলাম, 14টা প্রশ্ন, ছক্কার যতগুলো প্রশ্ন হয়ে থাকে, যত প্রকার প্রশ্ন হয়ে থাকে সবগুলো কিন্তু এই 3 নম্বরের মধ্যে আছে। তো এই 3 নম্বর প্রশ্ন কি আমরা বুঝতে পারছি, একটু বলো। হ্যাঁ, যদি বুঝতে পারি তার মানে মনে করেন যে ছক্কার অঙ্ক এখন সব পারবা, জাস্ট এখন একটু একটু অন্যান্য যে টাইপের যে অঙ্কগুলো আছে ছোট ছোট আকারে সেইগুলো আমরা একটু সমাধান করব। 1 ঘন্টা 12 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আজকের টপিকটা যেহেতু শুরু করছি শেষ করে দিব, হয়তো বা 1 ঘন্টা 25 মিনিট কিংবা 30 মিনিট লেগেও যেতে পারে, লাগুক সমস্যা নেই। প্রথম ক্লাস তো সম্ভাবনা থেকে তো টপিক শেষ করে তার বাদ দিতে পারছি না। তো 4 নম্বর প্রশ্নে আসি, যে 3টি ছক্কা একসাথে নিক্ষেপ করলে, আগে কিন্তু একটা ছক্কা 2টা ছক্কা 1 জোড়া ছক্কা নিক্ষেপ করছিলাম, আর এই 4 নম্বর প্রশ্নে 3টি ছক্কা একসাথে নিক্ষেপ করলে, এই প্রশ্নের খুব এত গুরুত্বপূর্ণ না, তারপরও আমি দেখাই দিচ্ছি যে 3টি 2 সংখ্যা ওঠার সম্ভাবনা কত, 3টি 5 সংখ্যা ওঠার সম্ভাবনা কত, 3টি একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত, 3টিতেই 1 অথবা 6 সংখ্যা ওঠার সম্ভাবনা কত, 3টিতে 2 অথবা 4 সংখ্যা ওঠার সম্ভাবনা কত। ঠিক আছে, এখানে 3টি ছক্কা একসাথে নিক্ষেপ করার কথা বলা হয়েছে, 3টি ছক্কা, 2টা না 3টা। তো এখানে আমরা জানি কি 3টি ছক্কা একসাথে নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু সূত্র হচ্ছে 6 পাওয়ার n, 6 পাওয়ার n ইকুয়াল কত 6 পাওয়ার 3, n এর জায়গায় 3 বসাবো, যেহেতু 3বার বলছে 3টি বলছে, তাহলে কয়টা আসবে না 36, অর্থাৎ 6কে যদি 3বার গুণ করা হয় তো 216টি আসবে না। তো 216টি নমুনা ক্ষেত্রটা তৈরি করা সম্ভব নয় কোনোভাবেই, কোনোভাবেই 216টি নমুনা ক্ষেত্র তৈরি করা সম্ভব নয়, একমাত্র 36টা নমুনা ক্ষেত্র তৈরি করা সম্ভব। ঠিক আছে, 36টা 6টা, বেশিরভাগই ওই যে 36টা নমুনা ক্ষেত্র এটা তৈরি করতে হয় আমাদের প্রশ্নে। তো 216টা নমুনা ক্ষেত্র তৈরি করা কিন্তু সম্ভব নয়। তার মানে কি এর আগের যে 3টা প্রশ্ন আমরা সমাধান করছি 3টে থেকে এটা একটু ব্যতিক্রম হবে, এটা নমুনা ক্ষেত্র ছাড়াই সমাধান করতে হবে। তো কীভাবে, 1 নম্বর প্রশ্নে আসি, যে 3টি 2 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কত। হ্যাঁ, ছক্কা তো কয়টা পিঠ থাকে 6টা, 1 2 3 4 5 6, আর এখানে যেহেতু বলছে 3টি ছক্কা একসাথে নিক্ষেপ করার কথা বলছে, একসাথে নিক্ষেপ করার কথা বলছে, তো সেক্ষেত্রে
ছক্কা কেমন হয় একটু আমরা খেয়াল করি। এই যে 3 নম্বর প্রশ্নে 3টির কথা বলছে 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 5 5 5 6 6 6 এইভাবে আমরা গঠন করব। ঠিক আছে, এই প্রশ্নটা একটু আলাদা টাইপের। তো এখন প্রশ্নে আসি যে 3টি 2 সংখ্যা ওঠার অনুকূল নমুনাবিন্দু কয়টা? একটা। 2 সংখ্যা, এখন মনে করি যে নমুনা ক্ষেত্র এইটা। ঠিক আছে, নমুনা ক্ষেত্র মনে করো যে এইটা, মনে মনে ভাবো যে এইটা হচ্ছে নমুনা ক্ষেত্র 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 5 5 5 6 6 6। এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। 216টা নমুনা ক্ষেত্র তো তৈরি করা সম্ভব নয়। এখন মনে করো যে এটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র, এখন সরাসরি এটা আমরা সমাধান করব। তো 3টি 2 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু একটি। প্রশ্ন বলছিল কি 3টি 2 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 3টি 2 সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তো 2 সংখ্যা ওঠার সম্ভাবনা কত সেটা আর কি। তো এখানে এই যে মনে করছে নমুনা ক্ষেত্রে এটা, এখানে 2 সংখ্যা ওঠার সম্ভাবনা কত সেটা। এই যে এইটা কয়টা হলো? একটা। তাহলে আমরা এখানে লিখবো কোনটা? যে 3টি 2 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু একটি, যথাক্রমে বা যথা 2 2 2। ঠিক আছে, তাহলে নির্ণয় সম্ভাবনা 1 এর 216, 1 এর 216। 216 কি মোট নমুনা বিন্দু, আর এক কি অনুকূল নমুনা বিন্দু, সেটা কোনটা? একটি। একটি 2 2 2, এই 3টা মান মিলে কিন্তু আমাদের কি একটা একটা ছক্কা। ঠিক আছে, একটা নমুনা ক্ষেত্র। এখন আলাদা আলাদা ভেবে না যে 2 2 2 আছে তার মধ্যে 3টা হবে, না। এর আগে আমরা কি দেখছিলাম? উভয় ছক্কা। উভয় ছক্কা বলতে কি বুঝাচ্ছিলাম? প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা। আর এখানে কয়টা? 3টা। 3টা কেন? 3বার ছক্কা একসাথে নিক্ষেপ করেছে, এই কারণে 3টা। প্রথম দ্বিতীয় তৃতীয় একসাথে আছে। ঠিক আছে, তো নির্ণয় সম্ভাবনা 1 এর 216 গেল। 3টি 5 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু একটি, সেটা কোনটা? যথাক্রমে 5 5 5 5 5 5। তো নির্ণয় সম্ভাবনা 1 এর 216। তারপরে 3টি একই সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা? 6টা। ঠিক আছে, 3টা একই সংখ্যা। তো এই যে একই সংখ্যা সব উঠবে, কয়টা আসবে? 6টা। অর্থাৎ ছক্কার পিঠ থেকে কয়টা? 6টা। তাহলে 1 2 3 4 5 6 এইভাবে নিলাম। নির্ণয় সম্ভাবনা 6 ভাগ 216, তো 1 এর 36। 3টিতেই 1 অথবা 6 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু কয়টা? 2টা। 1 অথবা 6। তো এই যে 1 3টাই উঠলো এবং 3টে তাই 6 উঠলো। কয়টা হলো নমুনা ক্ষেত্র? 2টা। নির্ণয় সম্ভাবনা অনুকূল নমুনা 2টি, মোট নমুনা বিন্দু আছে 216টা। তো 1 এর 108 যদি ভাগ করে। 3টিতে 2 অথবা 4 সংখ্যা ওঠার অনুকূল নমুনা বিন্দু 2টা। 2 অথবা 4, এই যে 2 3টাতে উঠলো এবং 3টাতে 4 উঠলো। তাহলে নির্ণয় সম্ভাবনা 2 ভাগ 216 সমান 1 ভাগ 104, 108। তো এই ছিল হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। তো এতটা গুরুত্বপূর্ণ নয়, এটার পিছনে এত মাথা ঘামানো লাগবে না। মাথা ঘামাতে হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা যদি আমরা ক্লিয়ার করতে পারি, তো ছক্কা সম্পর্কে যতগুলো অঙ্ক আছে সবই আমরা ক্লিয়ার করতে পারবো। আর ওই 3 নম্বরের আলোকে এই যে 5 নম্বর আর 6 নম্বর প্রশ্নের সমাধান করবো। 3 নম্বর যদি পারে, এখানে জাস্ট আমি প্রশ্নটা বলবো, মুখে মুখেই উত্তর হয়ে যাবে, দেখো পারো কিনা। 5 নম্বর বলছে কি, দুটি ঝোঁকশূন্য ছক্কা গোড়াইয়া দেওয়া হলো, প্রাপ্ত নমুনা ক্ষেত্র তৈরি করো বা লেখো। এটা আমরা পারবো। ছক্কাদ্বয়ের প্রাপ্ত অঙ্কদের সমষ্টি 10 বা উহার অধিক হওয়ার সমাধান কত? এটাও কিন্তু আমরা পারবো, যার কি আমরা 3 নম্বর প্রশ্নের মধ্যে সমাধান করে আসছি। এটা আমাকে আর দেখানো লাগবে না। ওইটা যদি ঠিকঠাক বুঝি, এটাই ওখানে যা করেছি এখানে সেটা। ঠিক আছে, এখানে একটু ছোটো ছোটো করে দেওয়া, অর্থাৎ পরীক্ষায় যেভাবে আর কি আমাদের প্রশ্ন কতটুকু আসে সেটা আলোকে এখানে দেওয়া। তারপর ছক্কাদ্বয়ের প্রাপ্ত অঙ্কদের সমষ্টি 6-এর কম হওয়ার সমান কত? 6-এর কম মানে কি? 6 হবে না, 6-এর কম থাকবে, অর্থাৎ 5-এর থেকে নিচে থাকবে। ছক্কাদ্বয়ের প্রাপ্ত অঙ্কদের সমষ্টি 6-এর কম, অর্থাৎ দুইটা ছক্কা যোগ করে 6-এর কম হতে হবে, সমষ্টি 6-এর কম হতে হবে। তার মানে এই 5 নম্বর প্রশ্নের সমাধান মুখে মুখে আমরা উত্তর করতে পারছি। প্রাপ্ত নমুনার ক্ষেত্রে এটাও আমরা তৈরি করতে পারবো। ছক্কাদের প্রাপ্ত অঙ্কদের সমষ্টি 10 বা উহার অধিক হওয়ার সমান কত? এটাও আমরা তৈরি করতে পারবো, যেহেতু আমরা 3 নম্বর প্রশ্নের মধ্যে এটা সমাধান করছি। ছক্কাদের প্রাপ্ত অঙ্কদের সমষ্টি 6-এর কম হওয়ার সমান কত? এটাও কিন্তু আমরা পারবো, অর্থাৎ 6-এর বেশি হওয়া যাবে না, 6-এর কম। তো 6-এর কম 1 আর 1 যোগ করলে 2 আচ্ছা 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়, 4 আর 1 যোগ করলে 5, আর 5 আর 1 যোগ করলে 6। তো 6 নেওয়া যাবে না, 6-এর কম হতে হবে। কমের কথা যখনই বলবে, যদি 5-এর কম তাহলে 4 পর্যন্ত যেতে পারবো। যদি বলে যে হচ্ছে কত 7-এর কম, 6 পর্যন্ত যেতে পারবো, কখনো 7-এ যাবো না। কমের কথা বললেই সবসময় কমেই রাখতে হবে। তো এটার সমাধান শেষ। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। 6 নম্বর প্রশ্ন, এটাই হচ্ছে শেষ প্রশ্ন, যে দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, প্রাপ্ত নমুনা ক্ষেত্র দেখো। এটা পারবো। উভয় ছক্কায় একই সংখ্যা ওঠার সমাধান কত? 6টা। এটা কিন্তু আমরা পারবো। এটা প্রথম প্রশ্নের সমাধান করছি এবং 3 নম্বর প্রশ্নের সমাধান করছি, এটা পারবো। তারপরে আসছে কি, যে প্রথম ছক্কায় জোড় এবং দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা ওঠার সমাধান কত? এটাও কিন্তু আমরা পারবো।
অর্থাৎ 3 নম্বর প্রশ্ন সমাধান করলে সবগুলো আমরা পারছি। তারপর হচ্ছে প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যা দ্বিগুণ মান ওঠার সমান কত, এটা কিন্তু আমরা পারবো, যে আর কি 3 নম্বর প্রশ্নের মধ্যে আমরা সমাধান করে আসছি। তার মানে এখানে আমাকে আর দেখানোর কোনো প্রয়োজন নেই, এখন নিজে নিজেই পারবা। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আজকে ছক্কা সম্পর্কিত যতগুলো সমস্যা ছিল সবগুলো সমাধান করে দিলাম। এখন 3 নম্বর প্রশ্নটা যদি ঠিকঠাক মতো প্র্যাকটিস করো তো একটার মধ্যেই সব আছে। নমুনা ক্ষেত্র কীভাবে তৈরি করতে হয় ওইটা একটু খাতায় আঁকবা, তৈরি করবা, করে কোনো একটু খেয়াল করে দেখবা। এই যে নমুনা ক্ষেত্রটা একটু খেয়াল করে দেখবে কোথায় কি আছে না আছে, আর তারপর নিজের মতো করে নিজের বুদ্ধি বিবেক দিয়ে একটু চেষ্টা করবা যে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে। আমি তো আমার মতো বুঝিয়ে দিলাম, এখন তুমি তোমার মতো গঠন করে নিতে পারো যে এটা এইভাবে না, এবার শিখছি ভালো কথা, এর থেকে আমি ভালো এবং সহজে বের করতে পারছি এবং শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারছি, সেইভাবে করবা। কিন্তু আমি কখনোই শর্টকাট শেখাবো না। তো আজকে এই পর্যন্তই থাকবে, আর আগামী ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে মুদ্রা সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে, অর্থাৎ ষষ্ঠ ক্লাসে আছে আমরা মুদ্রা নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত যা করালাম এই যে ছক্কা সম্পর্কে, সবগুলো কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। তো আজকে আমরা এই পর্যন্তই থাকবো, আর আগামী ক্লাসে আমরা মুদ্রা নিয়ে সমাধান করব। এখন বলতে পারো, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে তো শেষ মুহূর্তে এখন বলতে পারো।